ওকে। একটুখানি চ্যাট বক্সটা বন্ধ রাখ, হ্যাঁ? তো আজকে আমরা জননগত স্বাস্থ্য বা রিপ্রোডাক্টিভ হেলথ এর পার্ট 2 অর্থাৎ লেকচার নাম্বার 2 পড়তে যাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে পুরোপুরি গল্প করব। কেউ কমেন্ট করছো, "স্যার ক্লাসের টাইমিং আর রুটিনটা একটু ঠিক করে বলুন না প্লিজ।" প্রত্যেকদিন লাইভ ক্লাস করতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে যে রুটিন কি চলছে। প্রতিদিন যদি লাইভ ক্লাস অ্যাটেন্ড না করো তাহলে বুঝতে পারবে না যে কি রুটিন এ ক্লাস হচ্ছে। হ্যাঁ, মেইন কথায় আসি। আজকে আমরা জননগত স্বাস্থ্য বা রিপ্রোডাক্টিভ হেলথ এর লেকচার নাম্বার 2 পড়ছি। অর্থাৎ পার্ট 2। এটা নেট, বোর্ডস দুটোর জন্য খুবই ইম্পোর্টেন্ট। আজকে কি পড়াবো আমি? আজকে আমি যা পড়াবো তোমাকে শুধু ভালো করে গল্প শুনতে হবে। কারণ আজকে আমি গল্পই করব। গল্প করব তার সঙ্গে তোমাদেরকে ভিজুয়ালাইজেশন দেব। তাদের সঙ্গে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেই জিনিসগুলোর আমাদের জীবনে কি ইম্পোর্টেন্স, কেন আমরা পড়ছি সেটা নিয়েও ডিসকাস করব। পুরো বইয়ের জিনিসপত্র এখানে তোলা আছে। এটা নিট, বোর্ডস দুটোর জন্যই খুবই উপকারী। সুতরাং দুটো ক্লাসই দেখতে পারো। এছাড়া সাধারণ মানুষের জন্য এই ক্লাসটা খুবই ইম্পোর্টেন্ট। সুতরাং সবাই দেখো, কারণ আমি আবারও বলেছি জনন, রিপ্রোডাকশন সাধারণ মানুষের জীবনে ইম্পোর্টেন্ট, একটা স্টুডেন্টের জীবনে ইম্পোর্টেন্ট, সবার জীবনে ইম্পোর্টেন্ট। সুতরাং এই চ্যাপ্টারটা পড়া বা জানা সবার জন্যই উচিত। ক্লিয়ার হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? ক্লিয়ার হয়ে গেছে? চলো। আজকে লেকচার যখন শুরু করছি তখন বলি যে আজকে কি পড়াবো? আজকে আমরা পড়াবো পুরোপুরি কন্ট্রাসেপ্টিভ মেথডস। কি পড়াবো আজকে? কন্ট্রাসেপ্টিভ মেথডস। স্যার কন্ট্রাসেপ্টিভ মেথডস জিনিসটা কি? একটুখানি ডিসকাস করুন। কন্ট্রাসেপ্টিভ মানে এমন কিছু জিনিস যেগুলো ইউজ করলে একজনের বাচ্চা পেটের মধ্যে আসবে না। অর্থাৎ বাচ্চা কনসিভ হবে না, সে গর্ভবতী হবে না। সে সমস্ত জিনিসগুলোকে বলা হয় কন্ট্রাসেপ্টিভ। এর বিভিন্ন পদ্ধতি আছে। সেই পদ্ধতিকে ইংলিশে বলা হয় মেথডস। তাহলে পুরোটা কি দাঁড়ালো? কন্ট্রাসেপ্টিভ মেথডস। অর্থাৎ বাচ্চা না হওয়ার জন্য যে সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করা হয় তাদেরকে বলা হয় কন্ট্রাসেপ্টিভ মেথডস। এই কন্ট্রাসেপ্টিভ মেথডস কে আমরা ২ ভাগে ভাগ করি। একটা হচ্ছে অস্থায়ী মেথড, আরেকটা হচ্ছে স্থায়ী। ধরো কথার জন্য বলছি, তোমার বাড়িতেই ধরো, জাস্ট উদাহরণ ধরো। তুমি তোমার ধরো বাবার একটা ছেলে, তোমার বয়স যখন হয়েছে ৬-৭ বছর, তারপর দেখছো তোমার ঘরেতে আরেকটা তোমার ভাই বা বোন কেউ এলো। তাহলে এই যে তোমার বয়স যখন ৬-৭ বছর ছিল, তোমার বাড়িতে আরেকজন কেউ এলো। তোমার আর তার মাঝখানে, তোমার ছোট ভাইয়ের মাঝখানে কতদিনের গ্যাপ বা কত বছরের গ্যাপ? দেখতে পাবে ৩-৪ বছর, 5-৬ বছর, ৭-৮ বছর, বিভিন্ন জনের বিভিন্ন গ্যাপ হয়। তাহলে এই যে মাঝখানে গ্যাপ এলো, অর্থাৎ তোমার মাঝখানে, তোমার আর তোমার ছোট ভাইয়ের মাঝখানে অপর কোনো বাচ্চা আসলো না, অপর কোনো বাচ্চা আসলো না। এই মাঝখানে না আসার কারণটা কি? এখানেও কন্ট্রাসেপ্টিভ মেথডস কে ফলো করেছে তোমার বাবা-মা। নরমাল জিনিস। একইভাবে তুমি যখন ভবিষ্যতে কোনদিন পিতামাতা হবে, তুমি যখন কোনোদিন ভাববে যে আমি ২ টো বাচ্চা নেব, একটা বাচ্চা এখন নিই, আরেকটা বাচ্চা আমি ৩-৪ বছর পরে নেব। কারণ বর্তমানে বাচ্চা মানুষ করা খুব ফিন্যান্সিয়ালি একটা ডিপেন্ডেন্সির ব্যাপার। যদি টাকা পয়সা না থাকে বাচ্চা মানুষ করবে কি করে? এখনকার দিনে নরমালি মানুষজন যদি আ যখনই পেটে যখনই মহিলাটা বাচ্চা আসে, অর্থাৎ মহিলাটা যখন প্রেগন্যান্ট হয়, তখন থেকে তার খাওয়া-দাওয়া, তার স্বাস্থ্যের খেয়াল রাখা, তাকে রেগুলার ডক্টর দেখানো, তাকে চেকআপ করানো, সবকিছু মিলিয়ে একটা হেভি পরিমাণে খরচা হয়। কতদিন পর্যন্ত খরচা হয়? প্রেগন্যান্ট হওয়া থেকে শুরু করে বাচ্চার ২-৩ বছর বয়স পর্যন্ত কিন্তু খরচা হয়। তাহলে এই ২-৩ বছর বয়স পর্যন্ত একটা যে নির্দিষ্ট খরচা হয় অন্য সময়ের থেকে বেশি, তাহলে বেশি বাচ্চা নিলে আরো বেশি খরচা হবে। সেইজন্য মানুষজন একটু ভাবনা চিন্তা করে বাচ্চা নেয়। তারপরে ওই বাচ্চাটা যখন বড় হবে তাকে স্কুলে দেওয়া, তার পড়াশোনার খরচা, এই সমস্ত হিউজ জিনিসপত্র বর্তমানে রয়েছে। সেই সঙ্গে জনসংখ্যা যত বাড়বে, মানুষের চাকরির প্রবাবিলিটি তত কমবে। সেইজন্য আমরা চাই যে পরিবারে মেক্সিমাম টু মেক্সিমাম দুটোই যেন বাচ্চা থাকে, তার থেকে বেশি বাচ্চার প্রয়োজন নেই। ১ টা বা ২ টো, ওর থেকে বেশি বাচ্চার প্রয়োজন নেই। কারণ কি? যত বেশি জনসংখ্যা বাড়বে, তত মানুষের সমস্যা বাড়বে। কারণ খাদ্য লিমিটেড, চাকরি লিমিটেড, সবকিছুই লিমিটেড। এই পরিবেশের মধ্যে ন্যাচারাল রিসোর্স লিমিটেড। তাহলে যত মানুষের সংখ্যা বাড়বে, তত কম্পিটিশন বাড়বে। যত কম্পিটিশন বাড়বে, তত ঝামেলা শুরু হবে। ক্লিয়ার হয়ে গেছে? সেইজন্য এই ধরনের জিনিসপত্র কমানোর জন্য আমরা সবসময় ফোকাস করি। আমরা সবসময় বলি যে জনসংখ্যাকে রেস্ট্রিক্ট করার জন্য কন্ট্রাসেপ্টিভ মেথডস অবশ্যই ইউজ করা উচিত। যার ফলে যার ফলে এক্সেস জনসংখ্যা না হোক। যে দেশ যত শিক্ষিত, সেখানকার জনসংখ্যা তত লিমিটেড। তাদের পরিবার তত একটা গোছানো। তাদের পরিবার তেমনভাবে একটা কি মানে কি বলে এই জিনিসটাকে? এই জিনিসটাকে কি বলে? মানে ভালো করে নিজের ইচ্ছা মতো পরিবারটাকে গোছাবে। ২ টো ৩ টে বাচ্চা যে নেবে, কত সময়ের গ্যাপ থাকবে, কিভাবে নেবে, প্ল্যান্ড, হ্যাঁ। প্রত্যেকটা পরিবার প্ল্যান্ড, ফ্যামিলি গুলো প্ল্যান্ড, যত শিক্ষিত হবে। এবার আমাদের ভারতবর্ষে আসি। ভারতবর্ষ হচ্ছে অশিক্ষিত মানুষের প্রবাবিলিটি অনেক বেশি। পপুলেশনটা অনেক বেশি অশিক্ষিতর। যারা শিক্ষিত তারা আবার নামে শিক্ষিত। দেখতেও পাও কলেজে গিয়ে লোক ছাপড়ি নাচ করে। তো এরা তো শিক্ষিত নয় না? ওই ধরনের মানুষজনগুলোই তারা কি করে? তারা গিয়েই এই কন্ট্রাসেপ্টিভ মেথডস ব্যাপারে জানে না, পড়াশোনাও করে না, জানেও না। দেখবে আজকে বিয়ে হয়েছে, কালকে দেখবে প্রেগন্যান্ট মহিলা।
ঠিক একই ঘটনা কালকে একটা এমার্জেন্সিতে পেয়েছি। কালকে আমার অফ অন কল ছিল। আমি হসপিটালে ডিউটি করছিলাম। তখন মোটামুটি রাত্রি ১১টা-১২টা বাজছে। আবারও সেই একই ঘটনা, পেটে ব্যথা নিয়ে এসছে। আমি জিজ্ঞাসা করলাম যে, "কবে বিয়ে হয়েছে?" আমি আর আমার বন্ধু ছিলাম। বন্ধুর ডিউটি ছিল, আমি জিজ্ঞাসা করলাম। দিয়ে বলে, "হলো ২১ দিন, ২০-২১ দিন আগে হয়েছে।" আমি আবার বলি, "যাহ! তাহলে আবার একটা ইউপিটি পজিটিভ পাওয়া যাবে।" দিয়ে আমার বন্ধুটাকে বলল যে, "যাও একটা ইউরিন প্রেগন্যান্সি টেস্ট কিনে নিয়ে এসো।" কিনে নিয়ে আসতে দেখছি পজিটিভ। আমরা বললাম, "দারুণ ব্যাপার। সুখবর, তুমি প্রেগন্যান্ট হয়ে গেছো। চলো। ভাগ্য ভালো যে তোমার বিয়ে হয়েছে ২০-২১ দিন আগে। ২০-২১ দিন আগে যদি বিয়ে না হতো আর হয়ে যেত এটা, তাতে হেভি ক্যাচ্চা-ক্যাচাল হয়ে যেত। যাই হোক, তোমাদেরকে সুসংবাদ দিলাম যে প্রেগন্যান্ট হয়েছো।" সেটার বয়স কত জানো? ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমার মনে হয় ১৭ থেকে ১৮ বছর ছেলে আর মেয়ে দুজনেরই ওরকমই বয়স হবে। তো এগুলো হচ্ছে বর্তমান যুগের অবস্থা। বুঝতে পারলে? একটা ছেলের ২১ বছর না হলে বিয়ে করতে পারে না। একটা মেয়েরও ১৯ বছর না হলে বিয়ে করতে পারে না। এটা আগেকার রুল ছিল। এখন তো আরো বাড়িয়ে দিয়েছে। ছেলেদের ২৩ বছর না হলে বিয়ে করতে পারে না, মেয়েদের ২১ বছর। তো বুঝতে পারছো তো, এই ১৬-১৭ বছর বয়সে বাবা হবে। বুঝতে পারলে? তোমরা যখন পড়াশোনা করছো, তোমাদের কম্পিটিটর ওখানে দেখো বাবা হচ্ছে। কি ভাবনা চিন্তা করছো? তাহলে এই যে মানুষের ভুলগুলো হচ্ছে, এগুলো কন্ট্রাসেপ্টিভ মেথডস জানে না বলেই তাই। কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যায় জানে না বলেই তাই। এইজন্য এই চ্যাপ্টারটা সবার জন্য খুবই ইম্পোর্টেন্ট। যার ফলে আমি কি চাই, কবে বাচ্চা নিতে চাই, আমার ফ্যামিলিতে কতজন বাচ্চা হবে, এটা যেন মোটামুটি প্ল্যান করা যায়। হ্যাঁ, আনপ্ল্যান্ড অবস্থায় বহু মানুষের বহু প্রেগন্যান্সি আসে। একটা মহিলারই আমি দেখেছিলাম ৫০ বছর বয়সে তার প্রেগন্যান্সি এসেছিল। এই ঘটনাটা অন্য কোনোদিন শোনাবো। এই তো ঘটনা তো আমার কাছে ভর্তি হয়ে গেছে এখন। এমন ঘটনা আমি নিজে মাঝে মধ্যে চিন্তা ভাবনা করলে হাসলে হাসি। বুঝতে পারলে? ক্লিয়ার হয়ে গেছে? তো হ্যাঁ, স্যার সুখবর দিলেন, মিষ্টি খাওয়ালেন না? হ্যাঁ, মিষ্টি তারা আমাকে খাওয়াবে। তার মুখ দেখেই দেখছি আমার বন্ধুরা বলছে, "দেখ মেয়েটা যখন পেটে যন্ত্রণা এসেছিল তখন মুখটা হচ্ছে রুগী টাইপ ছিল, মানে অসুস্থ টাইপ। আর যখনই শুনলাম প্রেগন্যান্ট হয়ে গেছে, হ্যাঁ।" মানে অবাকসূচক মুখ হয়ে গেছে। আমার বন্ধু বলছে, "মুখটা কেমন চেঞ্জ হলো দেখলি তো কত তাড়াতাড়ি?" আমি বললাম যে, "কি আর করা যাবে? চলো।" স্যার মাঠে নামতে হয় তাহলে বলছেন, এরে বাবা! এই ধরনের জ্ঞান আমার কাছ থেকে নিও না। মাঠে কি নামতে হবে, মাঠে নামবে, পড়াশোনা করো। বয়স হলে ঠিক বাচ্চা হবে। বাচ্চা টেনশন করছে, কম্পিটিশন এ নামছে। কম্পিটিশন তোমার নিটে, উচ্চ মাধ্যমিকে এই পরীক্ষাগুলোয় কম্পিটিশন করো। এই পরীক্ষাগুলোয় লড়াইতে যেত। কম্পিটিশন করছে এখানে, বাচ্চা হবে কবে? পেটাতে হবে না তোমাদেরকে ধরে, তাহলে বুঝতে পারবে। এই চ্যাপ্টারটা তোমাদেরকে এইজন্যই পড়াচ্ছি যাতে তোমাদেরকে কম্পিটিশন না করতে হয়। বুঝতে পেরেছো? তার বাবা-মা ছেলে একসাথে এডুকেট হবে। বাবা-মা তো হয়নি, ছেলে যদি হয় ভালো, নাহলে তার ছেলে আবার তার সঙ্গে এডুকেট হওয়ার চান্স থাকবে। চলো, তো আজকে বেসিক্যালি যে জিনিসটা আমি বলতে চাইছি ভালো করে বোঝো। ধরো কথার জন্য বলছি, একটা বাবা-মার একটা ছেলে বিয়ের ধরো ২-৩ বছর পরে হয়েছে। ২-৩ বছর পরে হবার পরে বাবা-মা আর বাচ্চা নিচ্ছে না পরের ৩-৪ বছর। তারপরে আবার একটা বাচ্চা নিল। এই যে মাঝখানে ৩-৪ বছরের গ্যাপ, এই অবস্থাতেও তাদেরকে কিন্তু কন্ট্রাসেপ্টিভ মেথডস ইউস করতে হয়েছে। কোন না কোন কন্ট্রাসেপ্টিভ মেথড, যেগুলো নিয়ে আমরা একটু পরেই পড়ব। তাহলে এই অবস্থায় পুরো পার্মানেন্ট কি বাচ্চা না হবার চান্স থেকে গেল? না। অস্থায়ী, অস্থায়ী অর্থাৎ একটা বাচ্চা হয়েছে, আরেকটা বাচ্চার মাঝখানে গ্যাপ আছে। এখানে অস্থায়ী, অস্থায়ী কন্ট্রাসেপ্টিভ মেথডস ইউস করেছে। কিন্তু কোন একটা মহিলার ২ টো বা ৩ টে বাচ্চা হয়ে গেছে আর সে বাচ্চা নেবেই না। তখন হসপিটালে গিয়ে বলে দেখবে যে, "আমার অপারেশন করে দাও, আমার লাইগেশন করে দাও।" তাহলে এই যে লাইগেশন, অপারেশন করে দাও, এই জিনিসটা কি? এটা পুরো পার্মানেন্ট মেথড। একবার যদি অপারেশন হয়ে যায় আর কিন্তু পরবর্তীতে তার বাচ্চা হওয়ার সুযোগ থাকবে না। ক্লিয়ার হয়ে গেছে না হয়ে গেছে? একবারে বাচ্চা হওয়ার সুযোগ থাকবে না। তাহলে দুটো ভাগে আমরা কন্ট্রাসেপ্টিভ মেথডস কে ভাগ করব। একটা হলো সাময়িক, মানে যেটা আ কিছু সময়ের জন্য হয়, যেটা অস্থায়ী মেথডস। আরেকটা হচ্ছে পার্মানেন্ট, যেটা একদম লং টার্ম মেথড, যেটা হবার পর আর বাচ্চা হবেই না। আর এই অস্থায়ী মেথড যখন ইউস করা হবে তখন যে যতক্ষণ পর্যন্ত ইউস করা হবে, যে সময় পর্যন্ত ইউস করা হবে ততক্ষণ পর্যন্ত বাচ্চা হবে না। যেটা নিয়ে আমরা ডিটেইলস একটু পরেই এমনিতে গিয়ে পড়াশোনা করব। তাহলে এই দুটো জিনিসের মধ্যে পার্মানেন্ট মেথডটাই সার্জিক্যাল মেথড। কি মেথড? সার্জিক্যাল, অর্থাৎ সার্জারি করে কেটে দেয়া হয় এবং তার ফলে ওই মহিলা বা পুরুষ দুজনেরই হতে পারে। দুজনে কি হয়ে যাবে? বন্ধ্যা হয়ে যাবে। অর্থাৎ তাদের আর বাচ্চা আসবে না। কিন্তু এই অস্থায়ী মেথড পুরুষও ইউজ করতে পারে, মহিলাও ইউজ করতে পারে। কিভাবে কি জিনিসপত্র ইউজ হয় সেটাকেই আমরা একটু পরে ডিটেইলসে জানবো। এই যে নিচের ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটাই পুরোপুরি আমাদেরকে আত্মস্থ যদি করে নিতে পারি, এই যে টপিকটা আমরা পড়ছি এখান থেকে যদি একটা এমসিকিউ আসে, আমাদের কোন রকম কিছু আটকাবে না বা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। সবথেকে ১ম, জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা পদ্ধতি কি, কি আছে? এটা তোমাদেরকে অলরেডি আগেই বললাম। ছোট পরিবার হলে শান্তির পরিবার। টাকা পয়সা এমনিতেই মানুষের কম ইনকাম। বেশি ইনকাম হলেও কম জনের মধ্যে ডিভাইড করলে বেশি ভালো করে থাকা যাবে। একটা যদি আইসক্রিম কিনে নিয়ে আসো, ৫ টা যদি ঘরে ব্যাটা থাকে, তাহলে ৫ টা আইসক্রিম কিনে নিয়ে আসতে হবে। কত টাকা খরচা ভাবো। একটা বাচ্চা থাকলে তার জন্য একটা ক্যাডবেরি নিয়ে আসতে পারবে। ৫ টা ১০ টা বাচ্চা হলে ১০ টা ক্যাডবেরি নিয়ে আসতে হবে। একটা ভাবনা চিন্তা করো। এখন থেকে ভাবনা চিন্তা করো যে কটা বাচ্চা নেবে? ১ টা বা ২ টো, মেক্সিমাম ২ টো। এর থেকে বেশি নেওয়া একদমই
উচিত নয়। ক্লিয়ার হয়ে গেছে? সমাজের জন্য ক্ষতিকারক, তোমার জন্য ক্ষতিকারক। কারণ তোমার ইনকাম তো লিমিটেড বাবা। যে যাই বলুক না কেন। ঠিক আছে? তাহলে পরিবার যাতে স্বচ্ছন্দে থাকে, সচ্ছলতায় থাকে, টাকা পয়সার যেন কোনো ঘাটতি না হয়, সেইজন্য ছোট পরিবার হওয়া খুবই জরুরি। আর ছোট পরিবার তখনই হবে যদি তুমি জন্ম নিয়ন্ত্রণ জিনিসটাকে ভালো করে বোঝো। যে কখন তুমি বাচ্চা নেবে। তুমি যদি প্ল্যান করতে পারো, প্ল্যানটাকে এক্সিকিউট করতে পারো, তখনই তোমার এটা প্রয়োজনীয়। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে ফার্স্ট পয়েন্টে কি লেখা আছে দেখো? বলছে পরিবারের ধুর বাবা! কি লেখা আছে দেখো? বলছে পরিবারের স্বচ্ছন্দতা বা স্বচ্ছতা নির্ভর করে ছোট পরিবার হলে তবেই। একটি বা দুটি শিশুই যথেষ্ট। একটি বা দুটি শিশুই যথেষ্ট। কারো কথায়, কারো প্ররোচনায় একদম ক্রিকেট টিম যেন বানানোর পরিকল্পনা না থাকে। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? ১০ টা ১২ টা ১৪ টা কেউ কিছু বললেও যেন একদম ওইদিকে যেও না। ঠিক আছে? অধিক শিশুর জন্ম দিলে তাদের সঠিকভাবে লালন পালন করা, রোগের চিকিৎসা, শিক্ষা সবকিছুতেই সমস্যা দেখা যাবে। এই জন্য বলা হয় ছোট পরিবারই কাম্য। কথায় আছে ছোট পরিবার সুখী পরিবার। অলরেডি আমি বলে দিয়েছি। একমাত্র পরিবার পরিকল্পনার মাধ্যমে কি পরিবার পরিকল্পনা এটাকে ইংলিশে কি বলা হয়? ফ্যামিলি প্ল্যানিং। কি বলা হয়? ফ্যামিলি প্ল্যানিং। তো আমাদের মেডিকেলের এই যে 3rd ইয়ারে আছে কমিউনিটি মেডিসিন। এই কমিউনিটি মেডিসিনেতে এই জিনিসটাকে ইউজ করা হয় ফ্যামিলি প্ল্যানিং। এই ফ্যামিলি প্ল্যানিংটা যখনই আমাদের কাছে কোনো কাপল আসে তাদেরকে ভালো করে বোঝাই ১ম এ যে কবে বাচ্চা নিতে চাইছো? কি মানে কবে বাচ্চা নিতে কি বাচ্চা বলছি এগুলো তো উচিত না। কবে বাচ্চা নিতে চাইছো? কবে বাচ্চা নিতে চাইলে কি ধরনের কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করবে আমরা তাদেরকে জ্ঞান দিই। একটা বাচ্চা হয়ে গেছে তারপরেও তাকে আবার কাউন্সেলিং করি যে ২য় বাচ্চা কবে নিতে চাইছো তাহলে সেরকম ভাবে কন্ট্রাসেপটিভ মেথডস তোমাকে আমি বোঝাবো। তোমার কোনটা ইচ্ছা যায় কোনটা ইচ্ছা যায় না। হ্যাঁ, কি করলে তোমার ফিলিং আসে কি আসে না। এগুলো একদম জেনুইন কোয়েশ্চেন মানুষের। তোমাদেরকে একটু পরে পড়াতে গিয়ে আমি পড়াচ্ছি। জেনুইন। বউ এসে বলবে, "স্যার আমার স্বামী কন্ডম পরে করতে চায় না। তাতে নাকি ফিল আসে না।" এগুলো একদম বাস্তব। এগুলো পেশেন্ট এসে বলে। আমি ১ম দিন যখন শুনি আমি তো নিজে অবাক। আচ্ছা ফিল আসে না, হ্যাঁ? এটা তোমার প্রবলেম। তোমার বাচ্চা হয়ে গেলে তুমি কি করবে? কন্ডম সবথেকে কম টাকায় পাওয়া যায়, ফ্রিতেও পাওয়া যায় গভর্নমেন্ট হসপিটালে। হ্যাঁ? তুমি বলো ফিল আসে না? বলে, "স্যার মদ খেয়ে দেয়ে আসে মাঝে মধ্যে। জোর করে যদি করে তাহলে আমার তো কিছু করার নেই।" আমাকে এইসব কথাগুলো শুনতে হয় হসপিটালেতে। এগুলো বাস্তব। তোমাদেরকে যে কথাগুলো বলছি অবাস্তব কিছু নয়, একদম বাস্তব। হসপিটালে যদি কোনদিন ভবিষ্যতে আসো, দেখবে পেশেন্টের এগুলো কমপ্লেন, "স্যার মদ খেয়েছে ও কন্ডম পড়বে না।" এগুলো হচ্ছে কথাবার্তা লোকের। ঠিক আছে? যাই হোক, একমাত্র পরিকল্পনার মাধ্যমে এই জায়গায় পৌঁছে যেতে পারে। এই জায়গা মানে কি? ছোট পরিবারে পৌঁছে যেতে পারে। এইজন্য জন্ম নিয়ন্ত্রণ করা আবশ্যক, একদম জরুরি, খুবই জরুরি। ঠিক আছে? আরে আবশ্যকের জন্য যেটা, সেটা হচ্ছে গর্ভনিরোধ বা কন্ট্রাসেপশন যাতে বাচ্চা পেটের মধ্যে না আসে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে কি লেখা আছে দেখো, গর্ভসঞ্চয়ে বাধা দেওয়াকে বলা হয় গর্ভনিরোধ বা কন্ট্রাসেপশন। আমি বললাম বেশ কিছু পদ্ধতি আছে কন্ট্রাসেপটিভ মেথডস মানে পদ্ধতি। যারা কি করবে? কন্ট্রাসেপশন এ কাজ করবে। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? তাহলে ওই জিনিসগুলো কি করবে তোমাকে? না গর্ভনিরোধে সাহায্য করবে। অর্থাৎ পেটের মধ্যে বাচ্চা আসতে দেবে না। আমি আবারও বললাম দুটো ব্রড ক্যাটেগরিতে ভাগ করি বাচ্চা না আসাটা। একটা অস্থায়ী, আজকে বাচ্চা হয়েছে, আমি চাই যে ৪-৫ বছর পরে আবার গিয়ে একটা বাচ্চা নেবো। মাঝখানে আমাকে কি করতে হবে? অস্থায়ী কন্ট্রাসেপটিভ মেথডস গুলো ইউজ করতে হবে। যেমন কন্ডোম, পিল বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে যেগুলো অলরেডি গিয়ে একটু পরেই পড়বো আমরা। আরেকটা আছে স্থায়ী। একবার যদি অপারেশন করে নাও, তোমার ভবিষ্যতে আর কোনো চিন্তা নেই। তুমি কন্ডোম ছাড়া যেকোনো ভাবেই তুমি করতে পারো। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? নরমাল ওয়েতে যাবে। তাহলে দুটো পদ্ধতি। একটা হচ্ছে অস্থায়ী পদ্ধতি, আরেকটা হলো স্থায়ী পদ্ধতি। যেকোনো ধরনের তোমার টেক্সট বুক হোক, ছায়া হোক, সাঁতরা হোক, যাই হোক, প্রত্যেক বইতে দেখবে এই ছকটা একটা রয়েছে। যদি না থাকে অসুবিধার কিছু নেই, আমাদের নোটসে আছে। বারবার আবারও বলছি নোটসের বহুজন বলো যে স্যার ডাউনলোড করার অপশন দিয়ে আমরা প্রিন্ট করাবো। আবারও বলছি প্রিন্ট করানোর কোনো অপশন আমি দিতে পারবো না। কারণ বহু কষ্ট করে, বহু মানে প্রচুর কষ্ট করে এই নোটসগুলো আমি বানাই। ঠিক আছে? এর ফ্রন্ট থেকে লেখা থেকে শুরু করে প্রত্যেকটা প্রচুর কষ্ট করে বানাই। আমি চাই না যে আমার এই নোটস গুলোকে পুরো বাইরে চলে যাক একদম ফ্রি অফ কস্ট। একদমই চাই না। আমি যেখানে পরিশ্রম করব আমি সেটার মূল্য চাই। একদমই চাই না। হ্যাঁ, তোমরা বলেছ যে স্যার প্রিন্ট করাতে চাই। সেইজন্য আমি ভেবেছি, আমার টিম ভেবেছে যে তোমাদের যেটা 4th সেমেস্টার থাকবে, আমার যদি সময় হয়ে ওঠে জুলাই আর আগস্ট আমি মোটামুটি ফাঁকা থাকবো। যদি আমার সময় হয়ে ওঠে আমি তোমাদের 4th সেমেস্টারের পুরো রিটেন নোটস বানাবো। সেটা Flipkart, Amazon বা যেকোনোভাবে এভেইলেবল করার চেষ্টা করব যেখান থেকে তোমরা কিনতে পারবে। ক্লিয়ার হয়ে গেছে? তোমাদেরকে আগেই বলেছিলাম যে বুকস কেনার কোনো প্রয়োজন নেই। কারণ কি? আমি আমার কথা একবারে রেখেছি। আজকে ৩ নাম্বার চ্যাপ্টার চলছে। দেখো ৩ নাম্বার চ্যাপ্টারে পুরো A to Z যেকোনো একটা স্ট্যান্ডার্ড বুক যদি তুলে নাও, তার লেখার থেকে ভালো লেখা আছে আমার নোটসে। পড়তেও পারবে ইজিলি, রিভিশন করতে পারবে। স্যার সব ঘুম কেটে গেল। এবার হবে ফোকাসের সঙ্গে পড়া। একদম ফোকাস চাই, জোশ চাই। হাউ ইস দ্য জোশ? শুধু চিল্লালে হবে না। মাথার মধ্যে জিনিসপত্র ঢোকাতেও হবে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে দুটো পদ্ধতিতে কন্ট্রাসেপশন করা যায়। ১ নম্বর পদ্ধতির নাম অস্থায়ী পদ্ধতি, আরেকটা নাম হলো স্থায়ী পদ্ধতি। অস্থায়ী মানে কি? কিছুদিনের গ্যাপের জন্য ইউজ করতে পারি। একটা বাচ্চা নিয়েছো, তারপরে আরেকটা বাচ্চার জন্য গ্যাপ নিতে পারি, অথবা বিয়ে করেছো, ৩-৪ বছর পর ৫ বছর পর বাচ্চা নেবে। তার জন্য একটা গ্যাপ হতে পারে অস্থায়ী পদ্ধতি। আর স্থায়ী পদ্ধতি মানে কি? সার্জারি করতে হবে। সার্জিক্যাল পদ্ধতি। ছেলে এবং মেয়ে দুজনেরই হয়। খুব ইজি পদ্ধতি।
সেটা নিয়ে আমি একটু পরে ডিসকাস করছি, একদম লাস্টে গিয়ে স্থায়ী পদ্ধতি ডিসকাস করছি। তার আগে অস্থায়ী পদ্ধতিটা ডিসকাস করি। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, আগে স্থায়ী পদ্ধতিটা ডিসকাস করি। স্থায়ী পদ্ধতি মানে কি আমি বললাম? একদম পার্মানেন্টলি কি হয়ে যাবে বলো? পার্মানেন্টলি একদম বাচ্চা হওয়ার সম্ভাবনা কেটে যাবে। এবার বাচ্চা হবে না যে, এবার বাচ্চা যে হবে না এটা নিয়ে যেন এমনটা না ভাবো যে ধরো কথার জন্য বলছি স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রীর অপারেশন হয়েছে। তুমি এমনটা ভেবো না যে স্বামী যার সঙ্গে করে বেড়াবে, তুমি এমনটা ভেবো না যে স্বামী যার সঙ্গে করে বেড়াবে তার বাচ্চা হবে না। যার অপারেশন হয়েছে তার সম্ভাবনা থাকবে না বাচ্চা হওয়ার। ক্লিয়ার হয়ে গেছে? স্বামী আর স্ত্রী যদি থাকে, তারা যদি নিজেদের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স করে, তাহলে তাদের মধ্যে কি হবে না? তাদের মধ্যে কি হবে না? আবারও বলছি, তাদের মধ্যে কি হবে না বলো? তাদের মধ্যে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে না। ক্লিয়ার হয়ে গেছে এতটা পর্যন্ত? যদি কোনো রকম কিছু ডাউট থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। কি লিখেছে? স্যার ইংলিশের নোটস দেবেন কবে? ইংলিশের নোটস নিটের ক্লাস যখন পুরোপুরিভাবে চালু হবে একমাত্র তখনই পাবে, ঠিক আছে? তার আগে পর্যন্ত বাংলা বইয়েরই ক্লাস করো, বাংলা বইয়েরই নোটস দেখে পড়ার চেষ্টা করো। নিটের ক্লাস চালু হবে নেক্সট উইক থেকে, ফ্রম দ্য ভেরি নেক্সট উইক ক্লাস হবে। স্যার আপনি কি সিঙ্গেল? এর কিছু জানে না রে। স্যার ফেল করে যাবো। ফেল করার কিছুই নেই। ফেল কেন করবে? কমসে কম মিনিমাম এগুলোকে তুমি ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো। ক্লাসগুলোকে মিনিমাম অ্যাটেন্ড করো। যদি ক্লাসগুলো না থাকে সেকশনে, তুমি একবার WhatsApp এ বলে দাও। আমাদের যে কন্ডাক্টর আছে, মেসেজ কন্ডাক্টর, ও কোর্সের এগুলোকে ক্লাসগুলোকে অ্যাপের মধ্যে এভেইলেবল করে দেবে। আর নোটসের কথা যদি তুমি বলো, তাহলে নোটসের জন্য যেকোনো একটা ইংলিশের বই কেনো, পড়ে ধীরে, ধীরে পড়ার চেষ্টা করো। সেই বই থেকেও যা পড়বে, নোটস থেকেও একই পড়বে। শুধু তোমার ক্লাসগুলো ইম্পোর্টেন্ট। বুঝতে পেরেছো? আর যদি তুমি নিটের ক্লাসের অপেক্ষায় থাকো, তাহলে ফ্রম দ্য ভেরি নেক্সট উইক তোমরা পাবে। ক্লিয়ার হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে? চলো, চলো। তাহলে কোথায় ছিলাম আমরা? স্থায়ী পদ্ধতি। স্থায়ী পদ্ধতিকে কি বলা হয়? সার্জিক্যাল পদ্ধতি। অর্থাৎ তুমি যদি সার্জারি করে নাও, তুমি যদি কি করে নাও? সার্জারি করে নাও। তাহলে সার্জারি যদি তুমি করে নাও, তাহলে সার্জারি করে নিলে কি হবে? না, তারপরে আর বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে না। অর্থাৎ সে বন্ধ্যা হয়ে যাবে, যেটাকে গ্রাম বাংলা ভাষায় বলা হয় না বন্ধ্যা, অর্থাৎ বাচ্চা আসবে না বা বাচ্চা হবে না। তাহলে তার বাচ্চা আগে হয়তো হয়েছে, কিন্তু সার্জিক্যাল পদ্ধতিতে অপারেশন করে নেওয়ার ফলে তার কিন্তু আর বাচ্চা আসবে না। এবার পুরুষদের ক্ষেত্রেও এটা হয়ে থাকে, মহিলাদের ক্ষেত্রেও হয়ে থাকে। পুরুষদের ক্ষেত্রে দুটো পদ্ধতি আছে, যার মাধ্যমে শুক্রাণু শরীরের বাইরে বেরিয়ে আসবে না। আর মহিলাদের ক্ষেত্রেও দুটো পদ্ধতি আছে, যার মাধ্যমে ডিম্বাণু শরীরের বাইরে বেরিয়ে আসবে না। শরীরের বাইরে বেরিয়ে আসবে না ইন দ্য সেন্স ডিম্বাণু তৈরি হবে না, অথবা ডিম্বাণু শুক্রাণুর সঙ্গে মিট করতে পারবে না। পুরুষদের জন্য যেটা সবথেকে বেশি ইউজ করা হয়ে থাকে সেই পদ্ধতির নাম হলো ভ্যাসেকটমি। আর মহিলাদের জন্য যে পদ্ধতি সবথেকে বেশি ইউজ করা হয় টিউবেকটমি। আবারও বলছি যে ভারতবর্ষের বুকে শিক্ষিতর হার প্রচুর কম। শিক্ষিত হলেও ওই ছাপড়ি শিক্ষিত তো থাকেই প্রচুর, যাদের কোনো কাজ নেই, বুদ্ধিও নেই, নামে শিক্ষিত, বিএ এমএসসি পাস করে যায়, অত কোনো সঠিক বুদ্ধি কিছু নেই যে কি কন্ট্রাসেপ্টিভ ইউজ করতে হবে, কি জিনিস হয়েছে মাথার মধ্যে কিছু ঢোকেও না, করার সময় শুধু করে দেয়। তো এই জন্য ভারতবর্ষে কিছু কিছু সময় সরকার বোল্ড স্টেপ নেয়। কি নেয়? বোল্ড স্টেপ, যেটা মানুষ জানে না কিন্তু মানুষের করে দেওয়া হয়। এরকমই একটা সময়, একটা বিশেষ সরকারের সময়, নামফাম কিছু বলছি না, বিশেষ সরকারের সময় যখন দেখতে পেল পপুলেশন প্রচুর বৃদ্ধি পাচ্ছে, মানুষজন কথা শুনছেই না যে একটা পরিবারে দুটো বাচ্চা নাও বা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তিনটে নাও, মানুষজন যখন কথা শুনছেই না, তখন কি হলো? তখন হসপিটালেতে পুরুষদিকে কি বলা হলো যে তোমাদের একটা অপারেশন করা হবে, যদি অপারেশনটা করো তোমাদেরকে একটা বিশাল অ্যামাউন্ট বলছি, মোটামুটি একটা টাকা দেওয়া হবে। এই টাকাটা অ্যাজ এ সরকার ওটাকে প্রমোট করার জন্য এটা শুরু করে। ক্লিয়ার হয়ে গেছে? এই যখনই প্রমোশন শুরু করে তখনই যে পদ্ধতিটাকে ইনক্লুড করা হয়েছিল পুরুষদের সার্জিক্যাল পদ্ধতি, তার নাম হলো ভ্যাসেকটমি। তার নাম কি? ভ্যাসেকটমি। এই নামটাকে যদি একটুখানি ভাবো, দেখো একটা শব্দ আমি তোমাদেরকে বলে দিই, যেখানে শব্দ দেখবে টুমি, যেখানে শব্দ দেখবে টুমি, টুমি মানে কেটে দেওয়া। টুমি মানে কি মনে রাখবে? টুমি মানে কি মনে রাখবে? কেটে দেওয়া। টুমি মানে কি মনে রাখবে? কেটে দেওয়া। তাহলে ভ্যাসেকটমি, টুমি মানে কেটে দেওয়া। কি কাটবে? ভ্যাসেক, ভ্যাসেক। বলো দেখিনি ভ্যাসেক, ভ্যাসেক, ভ্যাসেক বা এই ধরনের কিছু শব্দ শুনেছো তোমরা? এই ধরনের কিছু শব্দ শুনেছো? এই ধরনের কিছু শব্দ শুনেছো? ভ্যাসেক, একদম ভাস ডিফারেন্স শুনেছো না শব্দটা? ভাস ডিফারেন্স শব্দটা শুনেছো? তা কোশ্চেন গুলো তো হাফ পড়তেই পারছি না, তাই বেঙ্গলি হওয়ার জন্য এক্সামের কোশ্চেন গুলো দিতে পারছি না। যদি আপনি অ্যাটলিস্ট কোশ্চেন গুলো ইংলিশ ভার্সনে দেন তাহলে ভালো হবে। তুমি নিটের পুরো কোশ্চেন পাবে, আমি তো তোমাকে বলছি, আবার নেক্সট উইক থেকে। নেক্সট উইক থেকে নিটের ক্লাস হবে। আমি যখন ফাঁকা হবো তারপর থেকে ক্লাস হবে। কারণ নিটের ক্লাস আধরা হয়েছে। সেক্সুয়াল রিপ্রোডাকশনে কিছু ক্লাস হয়েছে, হিউম্যান রিপ্রোডাকশনে কিছু হয়েছে। রিপ্রোডাক্টিভ হেলথটা পুরোপুরি নিট আর বোর্ডসের জন্য সেম ক্লাস, সিমিলার ক্লাস। জাস্ট এনসিইআরটিটা পড়াতে শুরু করবো, তারপর থেকে দেখতে পাবে। ঠিক আছে? কোনো সমস্যার কিছু কারণ নেই। ঠিক আছে? আর তুমি যদি বলো মক টেস্টের কথা, মক টেস্টের কোশ্চেনের জন্য আমি আপলোড করাচ্ছি।
ওই বায়োলজি সেক্টর 2.0 এই অ্যাপটাকে ডাউনলোড করো। বায়োলজি সেক্টর 2.0 এই অ্যাপটাকে ডাউনলোড করো। অ্যাপটাকে ডাউনলোড করো তুমি, ঠিক আছে? কি নাম? সিদ্রা। তুমি এই অ্যাপটাকে ডাউনলোড করো। অ্যাপটাকে ডাউনলোড করে আমাদের একটা মক টেস্টের জন্য কোর্স লঞ্চ করা হবে খুব শীঘ্রই। সেই কোর্সটা তোমাকে এনরোল করে দেওয়া হবে। সেখানে গিয়ে তুমি নিটের অগণিত মক টেস্ট বায়োলজি দিতে পারবে, ঠিক আছে? বায়োলজির যতগুলো তুমি চাও কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে। জাস্ট কিছুদিন ওয়েট করো একটুখানি। কিছুদিনের মধ্যেই এটা আসবে। কিছুদিনের মধ্যেই। উইথিন উইকের মধ্যে এটা আসবে, ঠিক আছে? বাকি যারা চাও তারাও এটা করতে পারো। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনো হয়নি। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে একটু লেট হবে। যেহেতু ১ উইক পরে শুরু হবে, তো ৩-৪ দিন বা ৪-৫ দিন পরে এটা আসবে, ঠিক আছে? চলো। এতটা পর্যন্ত হয়েছে? কোনো রকম কিছু ডাউট আছে? কোনো রকম কিছু ডাউট আছে এতটা পর্যন্ত? কোথায় ছিলাম? এই হারিয়ে যাই। মাঝখানে কমেন্টস করে দিলে চাপ হয়ে যায়। তা সার্জিক্যাল ২ দম্পতিকে করতে হবে? না, জেনারেলি মহিলাদের করা হয়, পুরুষদের কম করা হয়। তাহলে বলো ভ্যাসেকটমি নামেই কি পাচ্ছ? ভ্যাসেক। ভ্যাসেক শব্দের অর্থ কি? ভ্যাসেক শব্দের অর্থ হলো ভাঁজ ডিফারেন্স। কি অর্থ? ভাঁজ ডিফারেন্স। এর ভাঁজ ডিফারেন্স কি? মনে পড়ছে? এই যে নালীটা দেখেছিলে যেটা টেস্টিস থেকে বেরিয়ে এরকম ভাবে আসছে সেমিনাল ভেসাইকেলে, এই যে জিনিসটা, এই জিনিসটাকে কি বলা হয়? ভাঁজ ডিফারেন্স। মনে পড়ছে না? আমরা যখন মেল রিপ্রোডাক্টিভ অর্গান পড়েছিলাম, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, সেখানে এটা পড়েছিলাম যে ভাঁজ ডিফারেন্স। তাহলে ভ্যাসেকটমি মানে এই ভাঁজ ডিফারেন্সকে কেটে দেওয়া। কিভাবে কেটে দেওয়া? দেখো ভাঁজ ডিফারেন্সের এরকম জায়গাতে কেটে দেওয়া হলো। কেটে দেওয়ার পরে এই একটা অংশ, এই একটা অংশ কেটে গেল। এই অংশটাকে বেঁধে দেওয়া হবে, এই অংশটাকে বেঁধে দেওয়া হবে। এই যে পদ্ধতি তাকে বলা হয় ভ্যাসেকটমি। এবার ভ্যাসেকটমি হলে কি হলো? ধরো কথার জন্য বলছি শুক্রাণু এই শুক্রাশয়ের মধ্যে তৈরি হচ্ছে কিন্তু রাস্তায় কাটা। যদি একটা রাস্তা কেটে দেয় তাহলে ওই পারে কি করে যাবে? এর মাঝখানে তো আর ব্রিজ নেই যে ব্রিজে পার হয়ে চলে যাবে। তাহলে শুক্রাণু এখান থেকে আর এখানে যেতে পারে না। তাহলে এই জায়গাটা থেকে আসলে শুক্রাণু আসলে কোনোভাবেই তো সিমেন্টের মাধ্যমে বাইরে বেরিয়ে আসতেও পারবে না। তাহলে শুক্রাণু যেহেতু বাইরে বেরিয়ে আসতে পারে না, সেই জন্য সেই পুরুষ যদি কি করে না, উইথাউট কোনো রকম কন্ট্রাসেপটিভ, কোনো কন্ডম পড়লো না, কিছুই পড়লো না, যদি বিন্দাস যদি সেক্স করে সে, তার কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে না। অর্থাৎ সে কাউকে প্রেগনেন্ট করতে পারবে না, অর্থাৎ সে কাউকে গর্ভবতী করতে পারবে না। এবার প্রশ্ন হবে যে স্যার কিভাবে কি অপারেশনটা করা হয়? দেখো অপারেশনটা কি লেখা আছে, এটি পুরুষদের স্থায়ী বন্ধ্যত্বকরণ পদ্ধতি। এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ঠিক আছে? যদি কোশ্চেনে আসে যে পুরুষদের স্থায়ী বন্ধ্যত্বকরণ পদ্ধতির নাম কি, হেভি ইম্পর্টেন্ট এমসিকিউ, তোমাদের অ্যান্সার হবে ভ্যাসেকটমি। যদি জিজ্ঞাসা করে মহিলাদের কি, তখন অ্যান্সার হবে টিউবেক্টমি। অ্যান্সার কি হবে? টিউবেক্টমি। ভ্যাসেকটমি হচ্ছে পুরুষদের স্থায়ী বন্ধ্যত্বকরণ, আর মহিলাদের কি? টিউবেক্টমি। স্থায়ী বন্ধ্যত্বকরণ মানে কি বললাম আবার? রিভার্সেবল জেনারেলি হয় না, অর্থাৎ কেটে দিলে আর পরবর্তীতে কিন্তু জেনারেলি রিভার্স করা যায় না। স্থায়ী বন্ধ্যত্বকরণ এক্ষেত্রে কি করা হয়? শুক্রথলি অর্থাৎ স্ক্রুটামের চামড়ার দুপাশে, এখানটায় ধরো কথার জন্য বলছি এরকম করে স্ক্রুটাম আছে, স্ক্রুটামের এই জায়গাটা হয়তো কেটে দেওয়া হলো, হালকা করে কেটে ভিতরে ঢোকা হলো ছুরি দিয়ে, এবং 1 সেন্টিমিটার মতো চিরে দেওয়া হয়। তারপর শুক্রনালী বা ভাঁজ ডিফারেন্সকে কি করা হয় না, বার করে কেটে দেওয়া হয়। কেমন করে কাটা হয়? এরকম করে কাটা। এমন ভেবো না যে কেটে পুরো নালীটাকে বের করে দেয়, না, নালীটাকে বার করে না, কেটে এরকম করে বেঁধে দেওয়া হয়। কি করে হয়? বেঁধে দেওয়া হয়। এবং পরে কি করা হয়? বেঁধে দেওয়া হয়। আর বেঁধে দেওয়াকে ইংলিশে কি বলা হয়? লাইগেশন। কি বলা হয়? লাইগেশন। তাহলে এই যে দেখতে পাচ্ছ ভাঁজ ডিফারেন্সের এটা নালী ছিল, এটা নালী, মাঝখানে কেটে দেওয়া হয়েছে, কেটে এখানে বেঁধে দেওয়া হয়েছে, ঠিক আছে? একে বলা হয়েছে লাইগেশন। কি করা হয়েছে? লাইগেশন। সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে এই যে দুটোকে কাটা হয়েছে, কাটার পর যদি বাঁধা না হয় বা এদের মধ্যে যদি একটা নির্দিষ্ট দূরত্ব না রাখা হয়, মানে বেশি দূরত্ব না রাখা হয়, এরা কিন্তু যে কোনো মুহূর্তে জুড়ে যেতে পারে। কারণ আমরা জানি শরীরের যে কোনো অংশ যদি কেটে যায়, কিছুদিন যদি ওরকমই থাকে, যদি ইনফেকশন না হয়, সে কিন্তু ন্যাচারালি জুড়ে যায়। তোমার যদি এখানটা ধরো হাতেতে কেটে গেল, তুমি দেখবে ওই হাতের এই চামড়া আর এই চামড়া কিছুদিন পর কিন্তু জুড়ে যাচ্ছে। একইভাবে শরীরের ভিতরের অংশ, এখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম, এই জিনিসটা কিন্তু কাছাকাছি থাকলে জুড়ে যাবে। সেই জন্য একটা নির্দিষ্ট গ্যাপ এঁকে দিতে হয়। কত গ্যাপ জেনারেলি দেওয়া হয়? 1 to 4 সেন্টিমিটার কিছুটা গ্যাপ দেওয়া হয়। না হলে কি হবে? শুক্রনালী পুরোনায় জোড়া লেগে যাবে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে ভ্যাসেকটমি কি? ভ্যাসেকটমি সম্পর্কে কি জিনিস মনে রাখবে? ভ্যাসেকটমি মনে রাখবে পুরুষদের স্থায়ী বন্ধ্যত্বকরণ। অর্থাৎ একটা পুরুষ যদি মনে করে যে সে নির্দ্বিধায় সেক্স করতে চায়, কোনো কন্ডম পরবে না, কিচ্ছু পরবে না, অথচ চাই যে যার সঙ্গে সেক্স করবে তার কোনো বাচ্চা না হোক, তাহলে সে ভ্যাসেকটমি পদ্ধতি করিয়ে থাকে। কখন জেনারেলি করায়? একটা পুরুষের যদি 40-50 বছর বয়স হয়ে যায়, তখন জেনারেলি এরা করিয়ে থাকে। যখন তাদের ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, 2 বা 3টে বাচ্চা হয়ে গেছে, তখন জেনারেলি করিয়ে থাকে। ক্লিয়ার হয়ে গেছে? এবার এই ভ্যাসেকটমি পদ্ধতি কি? একটা স্থায়ী বন্ধ্যত্বকরণ পদ্ধতি, অর্থাৎ স্থায়ী একদম হয়ে গেল, তার আর কোনোদিন বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে না। অর্থাৎ সে সেক্সুয়াল ইন্টারকোর্স উইথআউট কোনো প্রোটেকশন করলেও তার বাচ্চা আর হবে না। তো এখানে কি করা হয় ভ্যাসেকটমিতে? আবারও ভ্যাসেকটমি শব্দটাকে ভাঙো। ভ্যাসেকটমি
টমি মানে কেটে দেওয়া, ভ্যাসেক মানে ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্সকে যদি কেটে দেওয়া হয় তখন সে পদ্ধতিকে কি বলবো আমরা? ভ্যাসেকটমি। এই ভ্যাসেকটমি পদ্ধতিতে কিভাবে করা হয়? না স্ক্রুটাম বা শুক্র যে থলি, যে থলিটার মাধ্যমে, যে থলিটার মধ্যে টেস্টিস থাকে, ওই থলিটার অল্প অংশ কাটা হয় 1 সেন্টিমিটার করে দুদিক থেকেই, কেটে কি করা হয়? ওই ভাস ডিফারেন্স নালীতে গিয়ে কেটে দেওয়া হয়। প্রশ্ন হবে যে দুটো নালী কাটা হয় না একটা? আরে গাধা, দুটোই কাটতে হবে, নাহলে এখান থেকেও তো শুক্রাণু এখানে চলে যেতে পারে, এখান থেকেও গেলে এখানে যেতে পারে। তাহলে মনে থাকে যেন দুদিকটাই কাটা হবে। এবার কোশ্চেন হবে যে স্যার কবে অপারেশনের কতদিন পর থেকে সে লাগাম একদম সেক্স করতে পারবে উইথাউট এনি কন্ট্রাসেপশন অর্থাৎ কন্ডোম? মনে রাখবে মিনিমাম 3 থেকে 4 মাস। কত মাম? মিনিমাম 3 থেকে 4 মাস। কারণ কি? শুক্রাণু এখান থেকে তৈরি হওয়ার পর এই যে ইজাকুলেটরি কি বলে সেমিনাল ভেসাইকেল, এই জায়গাতে এসে কিন্তু ও 2 থেকে 3 মাস পর্যন্ত স্টোর থাকতে পারে। কে থাকতে পারে? শুক্রাণু। সেই জন্য তুমি এখানটা কেটে দিলেও শুক্রাণু এখানে তো আছে, তুমি নির্দ্বিধায় কেটে এসে ভাবছো 10 জনের সঙ্গে সেক্স করে বেড়ায়, আমি তো আর কারো বাচ্চা হবে না। মনে রাখবে এখানে শুক্রাণু আছে, বেরোবে 3 মাস পর্যন্ত, দেখবে কোথাও না কোথাও তোমার বাচ্চা হয়ে বসে রয়েছে। সুতরাং মাথায় যেন থাকে যে ভ্যাসেকটমি করার 3 মাস মিনিমাম কন্ট্রাসেপটিভ মেথডস অর্থাৎ কন্ডোম ইউজ করে সেক্স করতে হবে। 3-4 মাস পর থেকে যখন স্পাম একবার চেক করাতে হয়, যদি স্পাম না থাকে তারপর থেকে সে নির্দ্বিধায় একদম খুলে আম সেক্স করতে পারবে, ঠিক আছে? উইথাউট এনি কন্ট্রাসেপ্টেন, উইথাউট এনি কন্ট্রাসেপটিভ মেথডস অর্থাৎ কন্ডোম বাগারা কোনো কিছুর দরকার তার তখন আর পড়বে না। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? এই ভ্যাসেকটমি রিলেটেড যদি কারো কিছু ডাউট থাকে বলতে পারো। স্যার বেশিরভাগ টিউব্যাক্টমি করেছে কেন? এটা কি ইন্ডিয়াতে হয় না? ইউরোপ বা ইউনের দেশে কি সেম হয়? সব জায়গাতে টিউবেক্টমি বেশি করা হয়। কারণ কি? টিউবেক্টমি করানোর কারণটা হচ্ছে মহিলারা যখন অপারেশন করতে যায় বাচ্চাটার, তখন বাচ্চাটা যখন অপারেশন করতে যায় তখন অলরেডি অপারেশন থিয়েটারেই রয়েছে। মহিলাটার কি হলো? বাচ্চাটা ডেলিভারি করার পর তার কাছে সুযোগ থাকবে তাকে অপারেশন থিয়েটারেই টিউবেক্টমি করে দেওয়ার। নাহলে আবার পুরুষকে একদিন ডাকো, তার আবার ভ্যাসেক্টমি করো। সে হসপিটালে তো এমনিতে ভর্তি নেই। মহিলাটা যদি ভর্তি থাকে অপারেশনের সঙ্গেই ওটা অল্টারনেট করে দেওয়া হয়। বুঝতে পেরেছো? আরেকটা জিনিস পড়াবো কপারটি। সেটা মহিলা যখন প্রথম ডেলিভারি হয়, ডেলিভারি পর জিজ্ঞাসা করা হয় যে কপারটি পড়বে? তাহলে ওখানেতেই বাচ্চা যখন ডেলিভারি হলো তার কিছুক্ষণ পরেই পরিয়ে দেওয়া হয়। বুঝতে পারলে? পরিয়ে দিয়ে তারপরে পেটের সেলাই করে দেওয়া হয় সি সেকশনের ক্ষেত্রে, মানে যদি সিজারিয়ান সেকশন হয়। তাহলে মহিলাদের কেন বেশি হয়? কারণ মহিলা অলরেডি সার্জিক্যাল ওয়ার্ডে ঢুকছে, সেখানে গিয়ে তার অপারেশন হচ্ছে, তার বাচ্চা ডেলিভারি হচ্ছে, সে সময় করে দেওয়াটা তার অনেক ইজি। বুঝতে পেরেছো না বুঝতে পারো নি? সেই জন্য মহিলাদের ক্ষেত্রে বেশি করে দেওয়া হয়। স্যার ভ্যাসেকটমি কিসের জন্য করে? বললাম তো ভ্যাসেকটমি কেন করে? পুরুষ যাতে নির্দ্বিধায় সেক্স করতে পারে কোন রকম কোন কন্ডম ছাড়া। কেন করে? ৫০০ টাকা পাবে সরকার থেকে। বুঝতে পেরেছ? স্যার টেস্টিসের মধ্যে স্পাম ওভারফুল হয়ে যায় না? তাহলে বেরোবে কি করে? টেস্টিসের মধ্যে ঠিক বলেছো, এটা তো আমার জলের ট্যাঙ্কি। টেস্টিসের মধ্যে স্পাম হয় না বাবা। এখানে যখন থাকে এখানে ফ্যাগোসাইটিক সেল থাকে, ও নষ্ট করে দেয়। শুক্রাণু যদি অনেক দিন ধরে থেকে যায় সেগুলোকে নষ্ট করে দেয়। বুঝতে পেরেছো? স্যার অনেকে তো কিছু করে না। তারা কি করে? তারা কি করে সেগুলো নিয়ে জানবো তো একটু পরে। ভ্যাসেক্টমি বুঝতে পেরেছো কি পারোনি? ঠিক সিমিলার যে পদ্ধতিটা আছে তার নাম হলো টিউবেক্টমি। ঠিক সিমিলার যে পদ্ধতি আছে তার নাম হলো টিউবেক্টমি। টিউবেক্টমিতে কি করা হয়? মহিলাদের টিউব কাটা হয়। মহিলাদের টিউব কি আছে? ফ্যালোপিয়ান টিউব। তাহলে ফ্যালোপিয়ান টিউবকে কেটে দেওয়া হয়। দেখো এটা একটা মহিলা, এর ফ্যালোপিয়ান টিউবকে এরকম করে কেটে একইভাবে লাইগেজ করে দেওয়া হয়। এই দেখো কেটে দেওয়া হয়েছে। কেটে দেওয়ার পর তাকে লাইগেশন করে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়। তাহলে তাকে বলা হয় টিউবেক্টমি। এটা হচ্ছে মহিলাদের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আবারও পরীক্ষায় যখন দেবে আমি এরকম করে স্ক্রিনশট নিয়ে দেখাবো। দেখো এটা আমি তোমাদেরকে পড়েছিলাম, আমার স্টার মার্ক লাগিয়েছিলাম। তাহলে এই টিউবেক্টমি কি করা হয়? ল্যাপ্রোস্কোপিক পদ্ধতি, অর্থাৎ পেটের মধ্যে প্রচুর কাটা হয় না, জাস্ট এরকম একটা ক্যামেরার মতো অংশ ঢোকানো হয় আর বেশ কিছু পোর্ট করা হয়, দিয়ে এমনি করে ঢুকিয়ে কি করা হয়? টুক করে এই এখানটাকে কেটে বেঁধে দেওয়া হয়, ফ্যালোপিয়ান টিউবটাকে কেটে বেঁধে দেওয়া হয়। এটাকেও বলা হয় লাইগেশন। সেই জন্য বহু মহিলা দেখবে আসলে বলে যে স্যার আমাদের লাইগেশন হয়ে গেছে, আমার বাচ্চা হবে কি করে সম্ভাবনা? তাহলে লাইগেশন মানে কি? লাইগেশন মানে ফ্যালোপিয়ান টিউবকে কেটে দেওয়া। তাহলে কোন দিকটা কাটতে হবে? একদিক না দুদিক? তারপর দুদিক। দুদিক না কাটলে যে কোনো দিক থেকে তো ডিম্বাণু চলে আসতে পারে। এই দিকটা কেটে দিলে এদিক থেকে চলে আসতে পারে, এদিকটা কেটে দিলে এদিক থেকে চলে আসতে পারে। সেই জন্য দুদিকটা কাটতে হবে, যেমন ভাবে ফার্স্ট ডিফারেন্স কাটা হয়। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? এই পদ্ধতিটা এখন খুব ইজি হয়ে গেছে, ল্যাপ্রোস্কোপিক পদ্ধতি, অর্থাৎ পেট পুরো কেটে ছিলে ফালে কিছু করতে হয় না, নর্মালি একদম ল্যাপ্রোস্কোপিক পদ্ধতিতে হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে? এরপর একটা হচ্ছে ওভারেক্টমি আর একটা হচ্ছে ক্যাস্ট্রেশন বা টেস্টেক্টমি। এই দুটো জিনিস জেনারেলি করা হয় না। ওভারেক্টমি ওভারেক্টমি মানে কি? আবারও বলছি, টমি মানে কেটে দেওয়া, ওভারেক্টমি মানে কি? কেটে দেওয়া, ওভারি কেটে দেওয়া। কোনো কারণে কোনো মহিলার যদি ডিম্বাশয়ে কোনো রকম কিছু হয়ে থাকে, সিস্ট হলো, ক্যান্সার হলো, কিছু হলো, সেক্ষেত্রে মহিলার ডিম্বাশয় কেটে দেওয়া হয়। কোনো মহিলার ডিম্বাশয় যদি কেটে দেওয়া হয় তখন তাকে বলা হয় ওভারেক্টমি। কি বলা হয়? ওভারেক্টমি। তাহলে ওভারেক্টমি যদি হয়ে যায় তাহলে ওভারির মধ্যে ডিম্বাণু কি তৈরি হবে? অ্যান্সার হবে না। কি হবে? তাহলে ওভারির মধ্যে ডিম্বাণু যদি তৈরি না হয়
তাহলে সেও হয়ে গেল কি স্থায়ীভাবে বন্ধা, স্থায়ীভাবে কি হয়ে গেল বন্ধা। তাহলে ডিম্বাণু উৎপাদন সম্ভব না, তাহলে গর্ভ সঞ্চারণও সম্ভব না। ঠিক একই জিনিস একটা ক্যাস্ট্রেশন বা টেস্টেক্টমি। জেনারেলি তোমরা দেখেছো ক্যাস্ট্রেশন করা হয় কার বলতো? পাঁঠার ক্যাস্ট্রেশন করা হয়, দেখেছো না দেখোনি? পাঁঠার ক্যাস্ট্রেশন করে তাকে খাসিতে পরিণত করা হয়। তার মানে কি তার টেস্টিসটা পুরোপুরি কেটে দেওয়া হয়। টেস্টিসটা যখনই কেটে দেবে তখনই কি হবে? টেস্টিসটা যদি পুরুষদের কেটে দেওয়া হয় শুক্রাশয়টা, তখনই কেটে বাদ দেওয়া হলে শুক্রাণু আর উৎপন্ন হবে না। শুক্রাণু যদি উৎপন্ন না হয় তার মানে সে কি হয়ে গেল? স্থায়ীভাবে বন্ধা। কি হয়ে গেল বলো? সে স্থায়ীভাবে বন্ধা হয়ে গেল। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? এই যে তিনটে সার্জিক্যাল পদ্ধতি এখানে পড়ালাম, আর একটা আগের পৃষ্ঠায় পড়ালাম ভ্যাসেক্টমি। কোনো কিছু ডাউট আছে নাকি বলো? কোনো কিছু ডাউট আছে? টিউবেক্টমি, ভ্যাসেক্টমি, ওভারেক্টমি এবং ক্যাস্ট্রেশন বা টেস্টেক্টমি, কোনো রকম কিছু ডাউট আছে? যদি কোনো মতে আবার ন্যাচারাল ভাবে জুড়ে যায় তাহলে কি আবার নতুন করে করা হয়? হ্যাঁ, আবার নতুন করে করা হবে। যদি কোনো মহিলার ঠিকঠাকভাবে অপারেশনটা না হয়ে থাকে, তাহলে অপারেশনটা যদি না হয়ে থাকে তাহলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকতেই পারে। আবার নতুন করে তাকে করতে হতে পারে অপারেশন। জেনারেলি একটা নির্দিষ্ট দূরত্ব রাখা হয় যার ফলে তার হওয়ার সম্ভাবনা থাকে না। এবার লাক বাই চান্স কারো হতেও পারে, না হওয়ার তো কিছু নেই। কিছু পার্সেন্টে তো আনসাকসেসফুল সার্জারি থাকবেই। এটা নিয়ে তো কোনো কোয়েশ্চেন নেই। যে কারো হতে পারে। তবে সম্ভাবনা থাকে না। ঠিক? খুব রেয়ার। কে হাত তুলে এত নাড়া দিচ্ছ দেখি আমার সঙ্গে কথা বলতে, কে এত ইন্টারেস্টেড? সম্পদ বলো, কি কথা বলতে চাইছো? বলো, তোমার মাইক অন হয়ে গেছে। সম্পদ বলো। হ্যাঁ? যে বলবেও না, শুধু মাইকটাকে অন করে দেবে হাত তুলে। যে কাটা অংশগুলো কি দিয়ে বাঁধে? কাটা অংশগুলো তোমার মাথার চুল দিয়ে বাঁধে। কাটা অংশগুলো কি দিয়ে বাঁধে? কাটা অংশগুলো সুচারিং দড়ি থাকে, মানে থাকে, লাইলন থাকে, সেদিক দিয়ে বাঁধবে। কাটা অংশগুলো কি দিয়ে? তোমার মাথার চুল নিয়ে যায় সার্জারি ডিপার্টমেন্টে, সেখানে গিয়ে বাঁধে। কোশ্চেন ওয়ার্ডে তোমাদের সত্যি জেনুইন ডাউট একদম থাকাও দরকার। ঠিক বলেছো একদম। চলো, এতক্ষণ তো স্থায়ী পদ্ধতি পড়ালাম, খুব একটা ইন্টারেস্ট নাও লাগতে পারে। এবার হচ্ছে আসল ইন্টারেস্ট। কারণ খুব কম লোক আছে যারা স্থায়ী পদ্ধতি অবলম্বন করে। ম্যাক্সিমাম জন অবলম্বন কি করে? অস্থায়ী পদ্ধতি, অর্থাৎ টেম্পোরারি পদ্ধতি। একটা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড তারা কি স্থায়ী পদ্ধতি অবলম্বন করবে যে আমাদের যাতে বাচ্চা না হয়? তারা কি অবলম্বন করবে? তারা করবে অস্থায়ী পদ্ধতি। অথবা কোনো একটা কাপেল যারা লিভ ইনে থাকে, যারা একটা লিভ ইনে থাকে, চাই না বাচ্চা নেব, তাহলে চুল ৫,০০০ টাকা কেজি, বুঝলেন স্যার? ওই জন্য তো নিয়ে যায়, তোমার চুলটার দাম বেশি বলেই। ৫,০০০ টাকা কেজি। তোমার এত দামি জিনিস বলেই তো নিয়ে যায়। ৫,০০০ টাকা কেজি চুল তোমার। চলো, তাহলে কি পড়াচ্ছি আজকে? অস্থায়ী পদ্ধতি বা টেম্পোরারি প্রসেস। হ্যাঁ, এটা আবার কেউ এমন কমেন্টস করো না যে কোনো মেয়েকে আমি বলছি। না, এর নাম হচ্ছে অভিষেক ঘোষ। নাম দেখে মনে হচ্ছে একটা ছেলে। ঠিক আছে? সুতরাং এমন কেউ ভেবো না যে আমি বলছি কোনো মেয়েকে যে তোমার চুল দিয়ে বাঁধা হয়। এরকমটা কোনো কমেন্টস এর জায়গা আর রেখো না। নাম হচ্ছে অভিষেক ঘোষ। ও বলছে চুল ৫০০ টাকা কেজি। বুঝলেন স্যার? হ্যাঁ, তোমার ওই চুল দিয়ে, তোমার ছোট চুল হোক আর যাই চুল হোক সেই দিয়ে বাঁধে। তুমি একটা ছেলে, বুঝতে পারলে তো? কোনো মেয়েকে কমেন্টটা করছি না। এমনভাবে আবার যেন ক্রিয়েট না হয় যে কোনো মেয়েকে কি করে নওয়াজ স্যার এরকম ধরনের কমেন্টস করতে পারে। সেটা কোনো মেয়েকে করা হচ্ছে না। ঠিক আছে? চলো। তো এখন পড়া হচ্ছে অস্থায়ী পদ্ধতি। অস্থায়ী পদ্ধতি মানে আবারও বললাম, অস্থায়ী পদ্ধতি মানে সেই সমস্ত পদ্ধতি যেগুলো জেনারেলি একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মেইনটেইন করে, অথবা যারা একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চার মধ্যে দূরত্ব রাখে, অথবা বিয়ের পরে ১ম বাচ্চার মধ্যে দূরত্ব রাখে। তাদেরকে বলা হয় অস্থায়ী পদ্ধতি বা টেম্পোরারি প্রসেস। এর মধ্যে সবথেকে ১ম যে পদ্ধতিটা তার নাম হলো প্রাকৃতিক পদ্ধতি, যাকে বলা হয় ন্যাচারাল মেথড। আর এই পদ্ধতিটা হচ্ছে সবথেকে ফেইল্ড পদ্ধতি। সবথেকে ফেইল্ড মানে কি? সবথেকে ফেইল্ড মানে এই জিনিসটাকে দেখে তুমি যদি অবলম্বন করো, তুমি ভাবো যে নির্দ্বিধায় বাচ্চা হবে না, তুমি সবথেকে বোকা। কারণ কি? এই সময়টাতে এই জিনিসগুলোকে মেনে করলে ঠিক আছে। কিন্তু তারপরেও একটা সম্ভাবনা মেক্সিমাম থেকে যায় যে তুমি কিন্তু বাবা হতে চলেছো বা মা হতে চলেছো, ভবিষ্যতে প্রেগনেন্ট হতে চলেছো। ঠিক আছে? আমার কাছে ওই যে পেশেন্ট গুলো এসে গল্প শোনাচ্ছিল, তারাও নিশ্চয়ই এই ধরনের কোনো পদ্ধতি অবলম্বন করেছে। ভেবেছে কোনোভাবেই তো আমার হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু যাই হোক, সারপ্রাইজ গিফট তারা পেয়েছিল। সেই গল্প তোমাদেরকে আমি শুনিয়েছিলাম। তাহলে ১ম যে পদ্ধতি অস্থায়ী পদ্ধতি তার নাম হলো প্রাকৃতিক পদ্ধতি বা ন্যাচারাল মেথড। এই ন্যাচারাল মেথড ৩ ধরনের হয়ে থাকে। ক ধরনের হয়ে থাকে? ৩ ধরনের। ১ম যে মেথডটা তার নাম হলো নিরাপদ সময় বা সেফ পিরিয়ড। আমার সঙ্গে রিপিট করো তো, আমার সঙ্গে রিপিট করো। রিপিট উইথ মি। অস্থায়ী পদ্ধতির মধ্যে ১ম পদ্ধতির নাম হলো প্রাকৃতিক পদ্ধতি। রিপিট উইথ মি। আমার সঙ্গে একদম কথা বলো। জোরে চিল্লাও। মোবাইল দেখে তোমার বাবা-মা শুনুক। এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। কারণ তোমার বাবা-মাও জানে যে এই পদ্ধতিগুলো অবলম্বন করলে ছেলে-মেয়ে ভালো যায়।
ঠিক আছে? আমার সঙ্গে জোরে, জোরে একটুখানি বলো। অস্থায়ী পদ্ধতির ১ম পদ্ধতির নাম হলো প্রাকৃতিক পদ্ধতি বা ন্যাচারাল মেথড। আমার সঙ্গে একটুখানি জোরে, জোরে বলো। অস্থায়ী পদ্ধতি বা টেম্পোরারি প্রসেসের ১ম পদ্ধতির নাম হলো প্রাকৃতিক পদ্ধতি বা ন্যাচারাল মেথড। এখানে আমরা ৩ ধরনের পদ্ধতি দেখতে পাই। ১ম পদ্ধতির নাম হলো নিরাপদ সময় বা সেফ পিরিয়ড। নিরাপদ সময় বা সেফ পিরিয়ড। সেফ পিরিয়ড বলতে কি বোঝায়? না যে সময় মহিলার ডিম্বাণু নিঃসরণ হয় না। তোমাদেরকে আমি যখন মেনস্ট্রুয়াল সাইকেল পড়াই, তোমাদেরকে আমি যখন নিষেক পড়িয়েছি হিউম্যান রিপ্রোডাকশনে, তখন আমি তোমাদেরকে বুঝিয়ে বলেছিলাম যে একটা মহিলার ডিম্ব নিঃসরণ হয়ে থাকে ১৪তম দিনে। কততম দিনে হয়ে থাকে? ১৪তম দিনে। তাহলে ১৪তম দিনে যদি কেউ আনপ্রোটেক্টেড সেক্স করে, সে এমন একটা কাজ করলো যে সে মহিলাটা প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা থেকেই গেল। এবার প্রশ্ন, যদি ১৪তম দিনে ডিম্ব নিঃসরণ হয়, যদি কেউ ১২ বা ১৩তম দিনে আনপ্রোটেক্টেড সেক্স করে অথবা ১৫ থেকে ১৬ দিনে করে, তাহলে কি তার বাচ্চা হবে না? অ্যান্সার হবে না। তাহলেও তার বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। কারণ একটা পুরুষের শুক্রাণু একটা মহিলার বডিতে গিয়ে ৪৮ ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে। কি থাকতে পারে? জীবিত থাকতে পারে, একটা কার্যকর থাকতে পারে। জেনারেলি ২৪ ঘন্টা পর্যন্ত ফুললি একদম কার্যকর থাকে, কিন্তু ৪৮ ঘন্টা ধরেই আমরা চলছি। তাহলে এই সময়টা বাদে যদি পুরো সময়টাকে সেক্সুয়াল ইন্টারকোর্স কেউ করে, কোনো মহিলা এবং পুরুষ অর্থাৎ কাপেল, তাহলে সেই সময় যে সময়কালটা সেটাকে বলা হয় নিরাপদ সময়। অর্থাৎ সেই সময়টা তার প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা নেই। কোন সময়টায় যদি বাদ দিয়ে দেয়? ওই ডিম্ব নিঃসরণের আগে পিছু মোটামুটি ১ সপ্তাহের মতো টাইম যদি না করে, তাহলে তাদের কি দেখতে পাই আমরা? ওই ওই ১ সপ্তাহের মতো টাইম বাদে বাকি ২৮ দিনের সার্কেলটাকে আমরা কি বলি? নিরাপদ সময়। কি বলি? নিরাপদ সময়। ওই ডিম্ব নিঃসরণের সময়টা হচ্ছে সবথেকে ভয়ঙ্কর সময়, কারণ সেই সময় প্রেগন্যান্ট হতে পারে কি? একটা মহিলা বা একটা কাপল। তাহলে ওই যে ১ম পয়েন্টটা, সেটা হচ্ছে নিরাপদ সময় বা সেফ পিরিয়ড। সেই জিনিসটা এখানে ডিসকাস করেছি। দেখো, ওই যে ঋতুচক্রের বা মেনস্ট্রুয়াল সাইকেলের মাঝামাঝি সময় ১৪ থেকে ১৮তম দিন নিষেক সম্পন্ন হয়। এই ১৪ থেকে ১৮টা তোমরা এরকম ভাববে ১২ থেকে মোটামুটি ১৬তম দিন। ঠিক আছে? ১২ থেকে ১৬ এটা ভাববে। ডিম্ব নিঃসরণ হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে নিষেক ঘটে। নিষেক ঘটার সময় পর্যন্ত যৌন মিলন বন্ধ রাখলে গর্ভ সঞ্চর হয় না। গর্ভ সঞ্চারণ হয় না। ক্লিয়ার হয়ে গেছে? তোমরা কতদিন মনে রাখবে? ১২ থেকে ১৬ দিন। কতদিন? যদি ১৪ দিনে কারো ডিম্ব নিঃসরণ হয়, তাহলে কতদিন থেকে কতদিনের মধ্যে একদম ইন্টারকোর্স করা যাবে না? সেক্সুয়াল মানে যে যৌন মিলন হয়ে থাকে কবে করা যাবে না? ১২ থেকে ১৬। প্রশ্ন হবে যে স্যার, যৌন মিলন বা সেক্সুয়াল ইন্টারকোর্স কি করাই যাবে না? না, মানে উইথআউট এনি ব্যারিয়ার মেথড, উইথআউট এনি কন্ডম বা উইথআউট এনি কন্ট্রাসেপ্টিভ মেথড তুমি ইউজ করতে পারবে না ওই সময়, মানে যৌন মিলন করতে পারবে না। হ্যাঁ, কোনো মহিলা বা কোনো পুরুষ যদি কন্ডম ইউজ করে, কোনো মহিলা বা পুরুষ যদি কন্ডম ইউজ করে এই সময়কালেও, তাহলেও কিন্তু সে যৌন মিলন করতে পারবে, কিন্তু ন্যাচারাল উপায়, অর্থাৎ কোনো রকম কন্ডম ইউজ করছে না, কোনো ব্যারিয়ার মেথড ইউজ করছে না, তাহলে কিন্তু এই সময়টাকে তাকে প্রিভেন্ট করতে হবে। আর এই যে প্রাকৃতিক পদ্ধতি বলছি, মানে কি? প্রাকৃতিক পদ্ধতিতে কোনো রকম কোনো কিচ্ছু ইউজ করবে না, না কোনো মেডিসিন, না কোনো ব্যারিয়ার মেথড, না কোনো কন্ডম, কোনো কিচ্ছু ইউজ করবে না, তাই একে বলা হয় প্রাকৃতিক বা ন্যাচারাল মেথড। অর্থাৎ এই সময়টাতে সে নর্মালি সেক্স করলোই না, অ্যাভয়েড করে দিল, তাহলে সেই পদ্ধতিটা কার মধ্যে আসবে? ন্যাচারাল মেথড। তাহলে ন্যাচারাল মেথডে যে ৩টে আছে, এই ৩টেতে কোনো রকম না কোনো ওষুধ ইউজ করা হয়, না কোনো কন্ডম ইউজ করা হয়, কোনো কিছু ইউজ করা নয়, জাস্ট ন্যাচারালি বেশ কিছু সময়কাল, বেশ কিছু পদ্ধতিকে অবলম্বন করা হয়। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? বোঝা গেছে? তাহলে নিরাপদ সময় বা সেফ পিরিয়ড মানে কি? যে সময় ডিম্ব নিঃসরণ হয় সেই সময় কোনোভাবে যে সে যেন যৌন মিলন না করেন। কারণ কি? আমরা এই সময় কথা বলছি ন্যাচারাল মেথডের কথা। হ্যাঁ, এই যে সময়কালটা, এই সময় যদি কেউ কন্ডম ইউজ করে, তাহলে তো সে কন্ট্রাসেপ্টিভ মেথড কন্ডোমের আন্ডারে চলে গেল। ক্লিয়ার হয়ে গেছে? তখন না ন্যাচারাল মেথডের আন্ডারে এলো না। সেকেন্ড যে পদ্ধতি, তাকে বলা হয় প্রত্যাহার পদ্ধতি, ইংলিশে বলা হয় উইথড্রল পদ্ধতি। খুব হাসির একটা জিনিস। এই পদ্ধতিটা কি জিনিস? এই পদ্ধতি হচ্ছে কোনো একটা পুরুষ এবং মহিলা সেক্সুয়াল ইন্টারকোর্স করছে। পুরুষের পেনিস এবং পুরুষের পেনিস মহিলার ভ্যাজাইনার মধ্যে প্রবেশ করে, তবে সেক্সুয়াল ইন্টারকোর্স হয় এবং তাদের মধ্যে রাবিং হয়। অর্থাৎ ওই রাবিং করার মুহূর্তে যখনই পুরুষটার মনে হবে যে এবার হয়তো ইজাকুলেশন হবে, অর্থাৎ সিমেন্ট বাইরে বেরিয়ে আসবে, তৎক্ষণাৎ পুরুষটা তার পেনিসটাকে মহিলার ভ্যাজাইনা থেকে বা যোনি থেকে বের করে নিয়ে আসে এবং সিমেন্টের ফোঁটা এক ফোঁটাও যোনির মধ্যে পড়তে দেয় না, সম্পূর্ণটা বাইরে নিয়ে এসে সে নিক্ষেপ করে। এটাকে বলা হয় প্রত্যাহার পদ্ধতি। একে কি বলা হয়? প্রত্যাহার পদ্ধতি। অর্থাৎ পুরুষ এবং মহিলা যে সময় যৌন মিলন করে, পুরুষটা যে সময় মনে হবে যে আমার ইজাকুলেশন অর্থাৎ সিমেন্ট শরীরের বাইরে বেরিয়ে আসতে যাচ্ছে, সে সঙ্গে সঙ্গে তার পেনিসটাকে বা শিশ্নটাকে মহিলার ভ্যাজাইনা বা যোনি থেকে বের করে নিয়ে আসবে এবং পুরোপুরি সিমেন্টটাকে তার শরীরের বাইরে নিক্ষেপ করবে। এটাকে কি বলা হয়? প্রত্যাহার পদ্ধতি। এর ফলে কি হলো? সিমেন্টটা কোনোভাবেই মহিলার যোনিতে গিয়ে পড়লো না, কোনোভাবে মহিলার যোনিতে গিয়ে পড়লো না। মহিলার যোনিতে গিয়ে যদি সিমেন্ট না পড়ে, তাহলে কি হলো না, কোনোভাবে সিমেন্টের সাহায্যে স্পামের ট্রান্সফার হলো না। স্পামের ট্রান্সফার হলো না মানে কি হলো? নিষেকের কোনো সম্ভাবনা থাকলো না। একে বলা হয় প্রত্যাহার পদ্ধতি। কি লেখা আছে দেখো? যৌন মিলন কানে বীর্যপাতের ঠিক পূর্বে লিঙ্গ বা পেনিস যোনি থেকে বার করে নেওয়া হয়। এই পদ্ধতি যেমন কষ্টদায়ক
তেমনই নিরাপদ। এই পদ্ধতি যেমন কষ্টদায়ক তেমনই নিরাপদ নয়। কারণ লিঙ্গ বার করতে গিয়ে ২-১ ফোঁটা বীর্য যোনিতে পড়ে যেতে পারে। আমার ভাষা না, এগুলো সব বইয়ের ভাষা। ঠিক আছে? ভেবো না যে আমি মজা করে লিখেছি। ঠিক আছে? এখানে যে জিনিসটা লেখা আছে, বলছে এই পদ্ধতি যেমন কষ্টদায়ক তেমনই নিরাপদ নয়। কারণ কি? লিঙ্গ বার করতে গিয়ে ২-১ ফোঁটা বীর্য যোনিতে পড়ে যেতেই পারে। আর ২-১ ফোঁটা বীর্য থেকে কি হতে পারে? মহিলার প্রেগন্যান্সি আসতে পারে। একদম সুখবর চলে আসবে। বুঝতে পেরেছো না বুঝতে পারছো না? প্রত্যাহার পদ্ধতি, উইথড্র পদ্ধতি ইউজ করতে যেও না। খুব ট্রেন্ড মানুষজন হলে ঠিক আছে। নাহলে ২-১ ফোঁটা পড়ে গেলেই হসপিটালে আসবে। আমার মেয়ে তো খুব প্র্যাঙ্ক। আমাকে তো কিচ্ছু লোকায় না। তখন এই ঘটনাগুলো হবে। বুঝতে পেরেছো? স্যার ওমেন কন্ডম আছে নাকি? হ্যাঁ, আছে। একটু পরেই তো পড়াবো দেখবে। একজন বলছে কন্ট্রোল হবে না স্যার। তুমি এখন থেকে কি করে আন্দাজ করছো কন্ট্রোল হবে না? তাহলে প্রত্যাহার পদ্ধতি কি? ২য় পদ্ধতি। ১ম হচ্ছে নিরাপদ সময়। নিরাপদ সময়টা করল না কেউ, তাহলে বেঁচে গেল। প্রত্যাহার পদ্ধতি মানে যেকোনো সময় করছে ঠিক আছে, কিন্তু বের করে নিল। ঠিক আছে? টেম্পোরারি প্রসেস আর স্পেসিং মেথড একই। একদম স্পেসিং প্রসেস আর টেম্পোরারি মেথড সেম জিনিস। আমি তো ওটাই বললাম যে টেম্পোরারি মেথডে কি করা হয়? স্পেস দেয়া হয়। একটা বাচ্চা আরেকটা বাচ্চার মাঝখানে, বিয়ে বা বাচ্চার মাঝখানে এটাই। থার্ডলি হচ্ছে দুগ্ধ ক্ষরণকারী ঋতু না হওয়া। ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া মানে কি? ল্যাকটেশনাল মানে হচ্ছে দুগ্ধ নিঃসরণ যখন মহিলাদের হয়ে থাকে। অ্যামেনোরিয়া আমরা পড়েছিলাম মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেলের ২-৪ টা শব্দ বলা হয়নি, এখন বলছি। মেনস্ট্রুয়াল সাইকেল যদি কারো পুরো পার্মানেন্টলি অফ হয়ে যায় তখন তাকে ঘটনাকে আমরা বলি মেনোপজ। কোন মহিলার ১ম মেনস্ট্রুয়াল সাইকেল যখন হয় তখন তাকে বলা হয় মেনার্কি। কি বলা হয়? মেনার্কি। কোন মহিলার কোন স্বাস্থ্য মানে মানে কোন রোগ হয়েছে বা কোন শারীরিক সমস্যার কারণে যদি হঠাৎ করে মেনস্ট্রুয়াল সাইকেল অফ হয়ে যায় তখন তাকে বলা হয় অ্যামেনোরিয়া। কি বলা হয়? অ্যামেনোরিয়া। শব্দটা দেখো এ মানে সবসময় মনে রাখবে অ্যাবসেন্ট। এ মানে কি? যেকোনো শব্দতে যখনই এ দেখবে এ মানে অ্যাবসেন্ট। মেনোরিয়া মানে কি? মেনোরিয়া মানে কি? মেনোরিয়া মানে মেনস্ট্রুয়াল সাইকেল। তাহলে অ্যাবসেন্ট অফ মেনস্ট্রুয়াল সাইকেল মানে যে সময় মেনস্ট্রুয়াল সাইকেল হয় না। কখন হয় না? ল্যাকটেশন পিরিয়ড অর্থাৎ একটা মহিলা যখন গর্ভবতী ছিল তারপর তার বাচ্চা হবার পর সে মহিলা দুধ খাওয়ায় বাচ্চাকে। সেই সময় দুধ যেহেতু তৈরি হয় প্রোল্যাকটিন হরমোনের পরিমাণ, সেই সময় প্রোজেস্টেরনের পরিমাণও বেশি থাকে। আমি তোমাদেরকে বলেছিলাম যে কোন হরমোন শরীর থেকে তুলে নিলে সঙ্গে, সঙ্গে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়? তোমাদের অ্যান্সার ছিল প্রোজেস্টেরন। কারণ প্রেগন্যান্সি অবস্থায় প্রোজেস্টেরন হরমোনের পরিমাণ বেশি থাকে। ঠিক একই কারণ। মহিলার যখন ল্যাকটেশনাল পিরিয়ড থাকে তখনও প্রোজেস্টেরনের পরিমাণ বেশি থাকে। এই প্রোজেস্টেরন হরমোনের পরিমাণ বেশি থাকার কারণেই মেনস্ট্রুয়াল সাইকেল কি থাকে? অফ থাকে। তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল যদি অফ থাকে তাহলে ডিম্বাণু কি তৈরি হয়? অ্যান্সার হবে না। ডিম্বাণু যেহেতু তৈরি হয় না তাহলে এই সময় বিন্দাস সে ন্যাচারাল মেথড অর্থাৎ কোন রকম কোনো কন্ডম কিছু ছাড়াই বিন্দাস সেক্স করতে পারে। ক্লিয়ার হয়ে গেছে? বলছে জন্মের পর শিশু স্তনপানকারী ৩ মাস পর্যন্ত ৩ মাস অবধি কিছু, কিছু বইয়ে এটা 6 মান্থ অবধি আছে। কিছু, কিছু বইয়ে কত মাস আছে? 6 মাস অবধি মায়ের মানে মার না মায়ের ঋতুস্রাব বন্ধ থাকে। ঋতুস্রাব মানে কি? মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে। এই সময় যৌন মিলন অবাধে করা যেতে পারে। অবাধে মানে আনলিমিটেড করা যেতে পারে। ঠিক আছে? এবার এই আনলিমিটেড করতে, করতেই দ্বিতীয় আরেকটা সুখবরও চলে আসতে পারে। বাই চান্স কোনো মহিলার যদি প্রোজেস্টেরনের লেভেল কম থাকে, হঠাৎ করে তার মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়ে গেছে, তাহলে কি করে পারবে? তো বুঝতে তো পারবে না। ডিম্ব আগে তৈরি হবে, তার কিছুদিন পরে গিয়ে রক্তক্ষরণ হয় অর্থাৎ মেন্স হয়। তাহলে ডিম্বাণু তৈরি হয়ে গেছে তুমি কি করে বুঝবে? তুমি অবাধে একদম মজা নিয়ে যাচ্ছ ১ম বাচ্চার পর। ভাবছো এখন তো মজার ফিল্ড ৩ মাস। এরকম যদি করতে যাও দ্বিতীয় বাচ্চা সুখবর কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। সেই কারণে আমরা জেনারেলি রিকমেন্ড করি কি যে ১ম বাচ্চা হয়েছে কপার টি লাগিয়ে নাও, যেটা একটু পরে গিয়ে আমরা পড়বো। কপার টি লাগিয়ে নাও যাতে এই অবাধে মিলন করতে গিয়ে দ্বিতীয় বাচ্চার সুখবরও ১ থেকে ২ মাসের গ্যাপেই না চলে আসে। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? এইটা যদি কোনো রকম কোনো ডাউট থাকে ন্যাচারাল পদ্ধতি বা প্রাকৃতিক পদ্ধতি অবশ্যই জানাও। এই পদ্ধতি একদমই অবলম্বন করতে যেও না। কোনোদিন হয়তো মাঝরাতে আমার সঙ্গে হসপিটালে এসে দেখা হতে পারে। চলো বলো কোনো রকম কিছু বলো কোনো রকম কিছু ডাউট আছে এটা নিয়ে? দেখে নাও একবার। কোনো রকম কিছু ডাউট থাকলে জানাও। বলো বাবা কোনো রকম কিছু ডাউট আছে? ক্লিয়ার? কেমন ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার না জলের মতো ক্লিয়ার? কেমন ক্লিয়ার একটু বলো? স্যার ফার্স্ট পয়েন্টটা একবার বলুন। সব পয়েন্টে একবার করে বলতে গেলে তো ১০ বার করে বলতে হবে আমাকে দেখতে পাচ্ছি। নিরাপদ সময় মানে যে সময় মহিলার ডিম্ব নিঃসরণ হয়, সেই সময় সেক্স করবে না কোনোভাবেই। এটা হচ্ছে ন্যাচারাল পদ্ধতির যে পদ্ধতি তাকে বলা হয় সেফ পিরিয়ড বা নিরাপদ পিরিয়ড। কারণ ওই সময়েতে
ওই সময়তে অ্যাটাক করলেই বাচ্চা হয়ে যাবে, অর্থাৎ প্রেগন্যান্ট হবে। অ্যাটাক মানে ইন দ্য সেন্স সেক্সুয়াল ইন্টারকোর্স। থার্ড যে পদ্ধতি সেটা হচ্ছে ল্যাকটেশনাল অ্যামোরিয়া। একটা মহিলা যখন বাচ্চা প্রসব করে, তারপরে মহিলা যখন বাচ্চাকে দুধ খাওয়ায়, তাকে বলা হয় ল্যাকটেশনাল পিরিয়ড। এই ল্যাকটেশনাল পিরিয়ড যখন চলে, তখন একটা মহিলার মেনস্ট্রুয়াল সাইকেল ৩ থেকে ৬ মাস অবধি স্টপ থাকে, হয় না। যদি কোনো মহিলার মেনস্ট্রুয়াল সাইকেল অফ থাকে, তাহলে তার ডিম্বাণু তৈরি হয় না। ডিম্বাণু তৈরি না হলে তার নিষেকের সম্ভাবনা থাকে না। সেই সময় অবাধে সেক্স করতে পারে। কিন্তু আবারও বলছি, এগুলো ন্যাচারাল পদ্ধতি, কোনো গ্যারান্টি নেই যে ৬ মাস পর্যন্ত মেনস্ট্রুয়াল সাইকেল অফ থাকবে, ৩ মাস পর্যন্ত মেনস্ট্রুয়াল সাইকেল অফ থাকবে। কোনো মহিলার ১ মাস পর থেকে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়ে যেতে পারে। কারণ কি? এই পুরো জিনিসটা হরমোনের উপর নির্ভর করে। কোনটাই? ৩য় নাম্বার পয়েন্ট, ল্যাকটেশনাল অ্যামোনিয়া। তাহলে কোনো কারণে যদি হরমোনের ত্রুটি হয়, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেল যদি পরের মাস থেকে শুরু হয়ে যায়, কেউ অবাধে এখানে পড়াশোনা ভেবে বিন্দাস অবাধে করতে লেগেছে ইন্টারকোর্স, তখন কিন্তু তার বাচ্চা আবার হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ প্রেগন্যান্সি খুব শীঘ্রই চলে আসতে পারে। ক্লিয়ার হয়ে গেছে? তোমাদের পাড়াতেই বহু বাচ্চা মধ্যে দেখবে ভাই বোনের মধ্যে হচ্ছে বয়সের ডিফারেন্স হচ্ছে ১ বছর বা ১.৫ বছর। ওগুলো কি কারণে ঘটে? এইটার ফেলিয়ার। বুঝতে পেরেছো? আর এই প্রত্যেক যে পদ্ধতি পড়ালাম, এদের ফেলিয়ার রেট প্রচুর বেশি, প্রচুর। এই পদ্ধতিগুলো যারা কন্ট্রাসেপটিভ হিসেবে ইউজ করতে চায়, যে আমার তো মনে হচ্ছে হবে না, আমার কন্ট্রোল ঠিক আছে, আমি নিরাপদ সময় করেছি, আমার বাচ্চার আমার কি বলে, আমার বাচ্চার মায়ের বাচ্চা হয়েছে এখন, আমার বাচ্চার মায়ের বাচ্চা হয়েছে এখন, নির্দ্বিধায় করতে পারি, তাও কিন্তু বাচ্চা হতে পারে। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? এই তোমরা তো বিশাল বাজে বাজে ভাষা লিখছো, হ্যাঁ? পুরো বরফের মতো। যাদের দুটো ছেলের মধ্যে 1 ইয়ার গ্যাপ, তাদের ৩ নম্বর, তাদের ৩ নম্বর কারণ। একদম যাদের মধ্যে ১ বছরের গ্যাপ, তাদের ৩ নম্বর কারণ। যে তোমার ভাইয়ের মধ্যে ১ বছরের গ্যাপ হয়ে থাকে, তাহলে ভাববে যে এখানে ফেলিয়ার হয়েছে। বহু ছেলে মেয়ের মধ্যেই থাকে, ঠিক আছে? বহু ভাই বোনের মধ্যে ১ বছর ১.৫ বছরের গ্যাপ থাকে। তাদের মধ্যে মেক্সিমাম এখানে ফেলিয়ার রেটটাই ধরা পড়ে। বুঝতে পারলে? নির্দ্বিধায় অবাধে করতে যাবে, ফেলিয়ার হতেই পারে। কোন মহিলা ৬ মাস নাও হতে পারে ল্যাকটেশনাল অ্যামোনেরিয়া। বুঝতে পেরেছো? হরমোনাল ক্রিয়া যেহেতু কাজ করে। কোন ডাউট আছে এতটা পর্যন্ত? আচ্ছা, ক্লাস কেমন লাগছে? ইন্টারেস্ট লাগছে না? এই ধরনের ক্লাস করতে যদি ইন্টারেস্ট না লাগে, তাহলে তো কিছু করার নেই। না, না স্যার আমার নয়। এই লোকাচ্ছ তুমি? বলো, কোন রকম কিছু ডাউট আছে এতটা পর্যন্ত? যদি কিছু ডাউট থাকে অবশ্যই বলতে পারো। কিছু ডাউট আছে? ডাউটস নেই তো? ওকে চলো নেক্সট স্লাইডে যাই। কেমন লাগছে আজকের ক্লাসটা? পুরো গল্পতে যাচ্ছে। শুধু গল্প আর গল্প। এই গল্পই তো স্যার শুনতে আসি আমরা। নো ডাউট। ওকে চলো। সেকেন্ড যে পদ্ধতি, ১ম পদ্ধতি পড়লাম কি? ন্যাচারাল পদ্ধতি, যাকে কি বলেছিলাম? প্রাকৃতিক পদ্ধতি। তার ৩ টে পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে নিরাপদ সময়, যাকে বলা হয় সেফ পিরিয়ড। আরেকটা কি পড়লাম আমরা? উইথড্রয়াল পদ্ধতি। আর লাস্টেরটা পড়লাম ল্যাকটেশনাল অ্যামোরিয়া। এবার পড়ছি আমরা যেটা, সেটা হচ্ছে বাধাদায়ক পদ্ধতি বা বিরিয়ার মেথড। যেটার নাম তোমরা মেক্সিমাম জন শুনেছো। আজকে সেটারই একটুখানি ভালো করে খুলে ডিসকাশন করা যাক। ঠিক আছে? বাধাদায়ক পদ্ধতি মানে কি? পুরুষ এবং মহিলা যে যোনি, ধরো পুরুষের এটা পেনিস, ধরো কথার জন্য বলছি মহিলার এটা যোনি। জাস্ট ইমাজিন। ঠিক আছে? তাহলে পুরুষ এবং মহিলার যোনি ডাইরেক্টলি কনট্যাক্টে আসবে না। এদের মধ্যে কোনো একটা জিনিস ঢাকা থাকবে। হয় পুরুষের পেনিস অথবা মহিলার যোনির মধ্যে কিছু একটা ঢাকা থাকবে। ডাইরেক্টলি কনট্যাক্টে আসবে না। এর ফলে কি হবে? পুরুষের সিমেন মহিলার যোনির মধ্যে প্রবেশ করবে না। তাকে বলা হয় বাধাদায়ক বা বেরিয়ার পদ্ধতি। তার মানে কি, দুজনের মধ্যে একটা বাধা আছে কোনো জিনিসের, তাকে বলা হয় বাধাদায়ক পদ্ধতি বা বেরিয়ার মেথড। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? তাহলে এই জিনিসটাই কি লেখা আছে দেখো, বলছে যৌন মিলনকালে বীর্য যাতে হঠাৎ করে যোনির মধ্যে যেতে না পারে, সেই ব্যবস্থা নেওয়াকেই বেরিয়ার মেথডস বলা হয়। তার মানে আমি আবার নরম ভাষায় বলে দিলাম যে এটা যদি পেনিস হয়, এটা যদি যোনি হয়, জাস্ট ধরে রাখো, তাহলে পেনিসের উপরে কোনো কভার থাকবে অথবা যোনির মধ্যে কোনো কভার থাকবে, যার ফলে পেনিসের মধ্যে থেকে বেরিয়ে আসা সিমেন্ট, অর্থাৎ যার মধ্যে স্পাম থাকবে, সে কোনোভাবেই যেন যোনির মধ্যে প্রবেশ করতে না পারে। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? স্যার ক্লাসটা ২-৩ ঘন্টা না কম হয়, আজ ফুল ক্লাস করব। এক্ষুনি কেটে পড়বে। এই দেখো না, অর্ধেক লোক এখনই লাইভ থেকে চলে গেছে। কে যে ডাক দিয়েছে তাদের জানি না। এই মেথড গুলো পড়লে তবে ওই ডাকে সাড়া দিলে কাজ আছে। ওই ডাকে সাড়া দেবে, এই পদ্ধতিগুলো না পড়ে তাহলে খুব ক্ষতিতে পড়বে। চলো, তাহলে তাকে কি বলা হয়? বেরিয়ার মেথডস। বেরিয়ার মেথডস এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা শুধুমাত্র একজনের জন্ম নিয়ন্ত্রণে হেল্প করে না, বরং যেই রোগগুলো আগের দিন আমরা পড়েছিলাম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, অর্থাৎ যেগুলো যৌন মিলনের ফলে বিভিন্ন রোগের সঞ্চার হতে পারে, সেই রোগ থেকে মুক্তি দেয় যে জিনিসটা, তার নামই হলো কন্ডোম, তার নামই হলো কন্ডোম, তার নামই হলো কন্ডোম। বোঝা গেছে? একদম নামের সঙ্গে মাথার মধ্যে জুড়ে রেখে দাও। কারণ যদি কোনোদিন কারোর সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স ভবিষ্যতে করতে যাও, কন্ডোম যেন অবশ্যই ইউজ করো। হ্যাঁ, যদি বাচ্চা নিতে চাও তাহলে কন্ডোম ইউজ করলে তো বাচ্চা হবে না। কিন্তু কারোর সঙ্গে যদি কোনোদিন যাও, সেটা ক্যাজুয়াল রিলেশনশিপ হোক,
সেক্সুয়াল বিয়ের পরের রিলেশনশিপ হোক, যাই হোক না কেন কন্ডম ইউজ করবে, কন্ডম ইউজ করবে, কন্ডম ইউজ করবে। বারবার করে এইজন্য বলে দেওয়া হচ্ছে কারণ এটা জন্ম নিয়ন্ত্রণে যেমন হেল্প করবে, একইভাবে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ রোগেতেও হেল্প করবে। সেইজন্য বলছে নিরাপদ গর্ভনিরোধক এবং এসটি প্রতিরোধক। এর ফেলিয়ার রেট তুলনামূলকভাবে অনেক কম। এবার প্রশ্ন হবে যে ফেলিয়ার রেট অনেক কম মানে কিছুটা তো রয়েছে, কোন কোন জিনিসপত্র রয়েছে? মনে রাখবে এই কন্ডম যে তৈরি হয় এটা ল্যাটেক্স রাবারের তৈরি হয়। কিসের তৈরি হয়? ল্যাটেক্স রাবারের। কেমন দেখতে? কিসের তৈরি? এটা ল্যাটেক্স। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে। এই ইউজটা দুটো ভাবে ইউজ করা যেতে পারে। একটা হচ্ছে গর্ভনিরোধে কাজ করবে, আবার একটা এসটিডি প্রতিরোধক হিসেবে কাজ করবে। এই যে ল্যাটেক্সটা তৈরি হয় এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন তৈরি করে থাকে। বিভিন্ন কমাদামি যে কোম্পানি বা সরকারি যে হসপিটালে যে এই সমস্ত কন্ডমগুলোকে দেয়া হয়ে থাকে, তাহলে বুঝতেই পারছো বিল্ড কোয়ালিটি যদি ভালো না হয়, কোনোভাবে সেক্সুয়াল ইন্টারকোর্স যখন রাবিং করা হয় যোনি এবং পেনিসের মধ্যে, বাই চান্স যদি কোনোভাবে কন্ডম ফেটে যায়, কোনো অংশ যদি লিক করে যায়, ওই লিক করা অংশ থেকে যদি ২-৩ ফোঁটাও সিমেন্ট যদি মহিলার যোনিতে গিয়ে প্রবেশ করে যায়, তাহলে কিন্তু কি হয়ে যাবে? সেই মহিলার প্রেগন্যান্সি চলে আসবে। এই দেখ একজন কোশ্চেন করছে, বলছে স্যার এসটিডিটা কি স্যার? তোমার মাথায় ফাটাস করে মারলে আগের ক্লাসে গিয়ে পৌঁছে যাবে, তখন জানতে পেরে যাবে এসটিডি কি। এসটিডিটা কি স্যার? আগের ক্লাসে করানো হয়েছে এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। আগের ক্লাসটা গিয়ে ভালো করে দেখো, যাও। এই ক্লাসটা করার পর তারপরে গিয়ে আগের ক্লাসটা অবশ্যই দেখবে। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে ওখানে, বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে কন্ডম। এই যে কন্ডমটা দেখতে পাচ্ছ, এটা কেমন করে রাখা আছে দেখো, গুটিয়ে রাখা আছে। তাহলে গুটিয়ে জেনারেলি থাকে কার মধ্যে থাকে? একটা প্যাকেট থাকে, এরকম প্যাকেট। এই প্যাকেটের মধ্যে কি থাকে? কন্ডম থাকে। ক্লিয়ার হয়ে গেছে? আমরা আমাদের ফার্স্ট ইয়ার এমবিবিএস এর একটুখানি ঘটনা শোনাই। মেডিকেল কলেজে এই ঘটনাগুলো তো খুবই ঘটে থাকে জেনারেলি। তাহলে আমার মেডিকেল কলেজের একটা ঘটনা কন্ডম রিলেটেড শোনাই। জেনারেলি মেডিকেল কলেজেতে ইন্ট্রো হয়। ইন্ট্রো মানে কি? ওই যেটাকে মানুষজন র‍্যাগিং বলে সেটা। ইন্ট্রোতে কি হয়? ইন্ট্রোতে সিনিয়ররা গিয়ে তোমাকে নাম জিজ্ঞাসা করবে, তোমার বাড়ি কোথায় জিজ্ঞাসা করবে, সেই সঙ্গে তোমাকে জিজ্ঞাসা করবে তোমার হবি কি, বিভিন্ন জিনিসপত্র। সেই সঙ্গে সিনিয়ররা ১ম এ এসেই বলবে, "এই, এই চ্যাপ্টারটা পড়েছিস ক্লাস 12 এ? নিটের জন্য পড়েছিস?" "হ্যাঁ, না পড়ে কি করে নিটের জন্য আসবি আর? পড়তে তো হবেই, এনসিইআরটি তে আছে।" বলে, "তাহলে বল, সবথেকে ভালো কোন পদ্ধতি আছে যেটার মাধ্যমে টেম্পোরারি পদ্ধতি করা যায়, টেম্পোরারি পদ্ধতি সেক্সুয়াল ইন্টারকোর্স করা যায়?" তোমার অ্যান্সার হবে কন্ডম। বলবে, "তোর তো এখন কলেজে এসছিস। এখন তো ছেলে-মেয়ের মধ্যে তো সম্পর্ক হতেই পারে। তোর যদি কোনো একটা মুহূর্তে লিবিডো আসলো, সেক্সুয়াল ইন্টারকোর্স করার ইচ্ছা জাগলো, তখন তুই কি করবি? তুই সেক্স করবি না করবি না?" তোমার যদি অ্যান্সার হয় সেক্স করব না, তখন সেই দিকে যাবে। তুমি যদি বলো হ্যাঁ, সেক্স করে নিতে পারি, তখন বলবে, "তাহলে মেয়েটা যদি প্রেগন্যান্ট হয়ে যায়, তখন তো আরো বেশি জ্বালা। তাহলে তোর কাছে কি থাকা জরুরি?" তুমি অ্যান্সার করবে, "স্যার কন্ডম থাকা জরুরি। দাদা কন্ডম থাকতে হবে।" বলবে, "তাহলে কন্ডম থাকতে হবে যে? তোর ব্যাগেতে তোর পকেটে কন্ডম আছে?" মানে অ্যান্সার হবে না। বলে, "পরের দিন যেন তোকে অবশ্যই কন্ডম নিয়ে আমি দেখতে পাই। যেকোনো রাস্তায় তোকে দাঁড় করিয়ে হ্যাঁ, জিজ্ঞেস করো, 'কন্ডম আছে?' তোর জন্য অ্যান্সার থাকে, 'হ্যাঁ দাদা আছে,' আর বের করে আমাকে দেখাবি।" এইজন্য ফার্স্ট ইয়ারে আমাদেরকে মানি ব্যাগের মধ্যে কোথা থেকে জোগাড় করে জানি না একটা কন্ডম নিয়ে এসে রাখতে হতো। বুঝতে পারলে? ওই মানি ব্যাগ নিয়ে ইন্ট্রো দিতে যাও। দাদা জিজ্ঞাসা করবে, "এই কিরে মেডিকেল আইডি আছে?" অ্যান্সার হবে, "হ্যাঁ দাদা আছে।" মেডিকেল আইডি মানে গলায় ঝুলানো আইডি নয়, কন্ডম বের করে দেখাতে হতো। যাই হোক এই ধরনের মজার ঘটনা বিভিন্ন কলেজে ঘটেই থাকে। আমাদের কলেজে ঘটতো। ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেছে? একদম এই ধরনের ঘটনা ঘটে। ঠিক আছে? মজা পেলে ঘটনা শুনে একটুখানি জানাও। তাহলে এটা হচ্ছে পুরুষদের কন্ডম যেটা প্যাকেটের মধ্যে থাকে এরকম একটা ৪ চৌকো প্যাকেট। এই প্যাকেটের মধ্যে কি থাকবে? কন্ডম ঢোকানো থাকবে। কন্ডমটা বের করলে কেমন দেখতে লাগবে? এরকম থাকে। সেটা কেমন থাকে? গুটিয়ে রাখা থাকে। শিশ্ন খাড়া হলে তবেই একমাত্র এই কন্ডমটাকে পরা যাবে। কিভাবে পরবে? এই গোটানো অংশটা দেখো এখানে ১ম এ ঢোকানো হয়েছে। তারপর ধীরে, ধীরে এখানে যে গোটানো অংশটা আছে সেটা এরকম করে টানতে হবে এবং পুরোপুরি পেনিসটা কভার করবে। লজ্জার কিছু নেই। এগুলো ইন্টারনেটেও এই ছবিগুলো কালেক্টেড এবং বইয়ের মধ্যেও এই ছবিগুলো পাবে। আর এই ছবিগুলোকে অবশ্যই ভালো করে এক্সপ্লেইন করা উচিত। কারণ কোনদিন কন্ডম পড়তে পারবে না, বিন্দাস দেখবে কারো সঙ্গে করে চলে এসছে তখন বলবে যে, "নওয়াজ স্যার তো বলেনি এটা। নওয়াজ স্যারের দায়িত্ব ছিল কন্ডম পড়বো কি করে এটা বলা।" ঠিক আছে, যাই হোক আমি আমার অ্যাজ এ বড় সিনিয়র দাদা হোক, যাই হোক কেন, আমি তোমাকে বলে দিলাম কি করে কন্ডম জেনারেলি পড়ে বা কি করে ইউজ করে। ঠিক আছে? এতটা পর্যন্ত খুলে আমি এইজন্যই বলে দিচ্ছি, কারণ এগুলো জরুরি। এগুলো না জানলে সে আমাদের কাছে মাঝরাতে এসে হসপিটালে উপস্থিত হবে। কে হবে? ছেলেটা তো আসবে না, মেয়েটা আসবে। সেজন্য ছেলেদের জানা এগুলো খুব জরুরি। তাহলে এটা ছেলেদের কন্ডম। এটা কাদের কন্ডম? ছেলেদের কন্ডম। ছেলেদের কন্ডম সম্পর্কে কোয়েশ্চেন আসলে কি আসতে পারে? যে এটা কিসের তৈরি? ল্যাটেক্সের তৈরি। প্রশ্ন হবে যে কন্ডম কোন, কোন জিনিসে সুরক্ষা দেয়? ১ নম্বর হচ্ছে গর্ভনিরোধক হিসেবে কাজ করবে, ২ নম্বর এসটিডি প্রতিরোধক হিসেবে কাজ করবে। শিশ্ন খাড়া হলে শিশ্নের মধ্যে এটা প্রবেশ করে দেওয়া হয় এবং পরে নেওয়া হয়। ক্লিয়ার হয়ে গেছে? এটা ছেলেদের কন্ডম গেল। ২ নাম্বার হচ্ছে মেয়েদের কন্ডম যেটাকে বলা হয় ডায়াফ্রাম বা ফেমিসিল। ডায়াফ্রামটা জেনারেলি কন্ডম না। এই ফেমিসিলটা হচ্ছে কন্ডম। ডায়াফ্রামটা কি? ডায়াফ্রাম হচ্ছে এরকম একটা ভোল্টের মতো জিনিস। এই ডায়াফ্রাম জিনিসটা আর এই সাইভারকাল ক্যাপ আর ভোল্ট এগুলো কম বেশি লাগভাগ একই রকমের দেখতে জিনিস।
ঠিক আছে? রাবারের চাদর তৈরি সংকোচনশীল নলাকার নিরোধক বিশেষ যোনির মধ্যে আটকে দেওয়া হয়। ঠিক আছে? এগুলো সম্পর্কে ডিটেইলসে জেনে অত বেশি মহিলাদের জিনিসপত্রগুলো জেনে লাভও নেই। কারণ এই জিনিসগুলো জেনারেলি ভারতীয় মহিলারা কম ইউজ করে। কেন? ভারতীয় মহিলারা এগুলোকে ইউজ কি করে করবে জানেই না। জেনারেলি যোনির খুব সেনসিটিভ জায়গা। সেখানে তারা হাত দিতেও চায় না বা সেই জায়গাতে এমন কিছু করতে চায় না যেটা তাদের পরবর্তীতে ক্ষতি করবে। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? তাহলে ফেমিসিল বা ডায়াফ্রাম, ফেমিসিল এটি স্ত্রীলোকেদের কন্ডোম বলা হয়। তাহলে ফেমিসিলকে কি বলা হয়? স্ত্রীলোকেদের কন্ডোম। কেমন টাইপ দেখতে হয়? ছেলেদেরটা কি দেখেছিলাম? এরকম ভাবে একটা দিকে গোল আর এরকম টাইপ থাকে। অর্থাৎ একদিক বন্ধ, একদিক খোলা। কিন্তু মহিলাদের কি দেখতে পাই? একদিক খোলা আবার একদিকও খোলা। কি করে যে ইউজ করে আমার কোনো কনসেপ্ট নেই এই ব্যাপারে। তাহলে এই দুদিকটা খোলা, এটাকে কি ইউজ করা হয়? এই দুদিকটা এরকম টাইপ গোল, গোল রিং থাকে। দুদিকটা কি খোলা হয়? না, একদিকটা এরকম বন্ধ থাকে। এই বন্ধ দিকটা কি করে? এই দেখো এইভাবে এমনি করে চিপকে মহিলার ভ্যাজানের মধ্যে এরকম করে প্রবেশ করে দেওয়া হয় এবং প্রবেশ করতে যায়। জেনারেলি ভারতীয় মহিলারা এই ধরনের কন্ডোম বা এই যে জিনিসপত্রগুলো জেনারেলি কম ইউজ করে। মানে যারা গ্রামের দিকের মানুষ তারা তো ইউজ করেই না। শহরের দিকে কেউ ইউজ করলে ইউজ করতে পারে। হয়তো ওই শহরের দিকে যে সমস্ত পুরুষরা হয়তো বলবে যে আমি কন্ডোম পরবো না, আমার ফিলিং আসে না। এই ধরনের তো ক্যান্ডিডেটের তো অভাব নেই। তারা যদি করে তখন মহিলারা এই জিনিসপত্রগুলো ইউজ করে থাকে। ঠিক আছে? তো এই জিনিসগুলো মহিলারা জেনারেলি ইউজ করে থাকে। আর কন্ডোম শুধুমাত্র যেটা ১ম এ দেখালাম ওটা পুরুষরা ইউজ করে। এই ৪ টে যত না টোটাল মিলিয়ে ইউজ হয় তার থেকে কন্ডোম অনেক বেশি গুণে ইউজ হয়ে থাকে। তাহলে মহিলাদের কি, কি আছে? ডায়াফ্রাম, ফেমিসিল, সার্ভাইকাল ক্যাপ আর ভল্ট ক্যাপ। এই জিনিসটা থেকে কি তোমাদেরকে মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য? এমসিকিউ এর জন্য যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মহিলাদের কোনটা ইউজ হয়, পুরুষদের কোনটা ইউজ হয় না। তোমাকে যদি কোয়েশ্চেন এ দিয়ে দেয় যে ফেমিসিল, সার্ভাইকাল ক্যাপ, ভল্ট ক্যাপ এবং পুরুষ কন্ডোম কোনটা মহিলারা ইউজ করে না? তাহলে তোমার অ্যান্সার কি হবে? পুরুষ কন্ডোম যেটা আছে সেটা। মনে থাকবে না? থাকবে না? ক্লিয়ার হয়ে গেছে? ফেমিসিলকে কি বলা হয়? স্ত্রীলোকের কন্ডোম। কিভাবে থাকে আবারও বললাম, এরকম টাইপ থাকে, সেটাকে যোনির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। ছোটটি যোনির ভিতরে এবং বড়টি যোনির বাইরে আটকে রাখে। এই ধরনের একাধারে বীর্য এবং এসটিডি প্রতিরোধক। আবার বললাম কন্ডোমের ২ টো কাজ। ১ নম্বর যেমনভাবে বীর্যকে ভিতরে ঢুকতে দেবে না অর্থাৎ গর্ভনিরোধক হিসেবে কাজ করবে, একইভাবে এসটিডি প্রতিরোধক হিসেবেও কাজ করবে। এটা নিয়ে যদি কারো কিছু ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো, কিন্তু প্রচুর ডিটেইলস এ জেনে লাভ নেই। কি এমসিকিউ আছে বলে দিয়েছি অলরেডি। স্যার আপনি কোনো জুনিয়র ভাইকে এইরকম কিছু করেননি কলেজে? না, আমি কিছু করিনি। আমি ভালো ছেলে, ভালো সিনিয়র। আমি কাউকে কিছু কেন করতে যাবো এগুলো? আমি কাউকে কিচ্ছু করিনি। কাকে কি এগুলো উচিত নয় না? র‍্যাগিং-ট্যাগিং এগুলো উচিত না। এগুলো সংবিধানের বাইরের জিনিস। বুঝতে পারলে? এগুলো করা হয় না। মেডিকেল কলেজে আর করা হয় না। এখন বন্ধ হয়ে গেছে। এই জিনিসপত্রগুলো এখন বন্ধ হয়ে গেছে। আমাকে কেউ বেশি র‍্যাগিং-ফ্যাগিং করত না। আমি লোকের কেন করতে যাবো অত বলো তো? কিছু জনের নিতাম যারা খুব বদমাশি করত। একটা রেসপেক্ট বলে জিনিস আছে তো আমাদের এই ডাক্তারি ফিল্ডে একটা জিনিস খুব কাজ করে সেটা হচ্ছে রেসপেক্ট। তোমার সিনিয়রের প্রতি যদি রেসপেক্ট না থাকো তুমি যেকোনো মুহূর্তে ঝাড় খাবেই। ঝাড় মানে বিশাল ঝাড় খাবে। ঠিক আছে? কোন সিনিয়রকে তুমি যদি এমন করে কথা বলো যেটা তার খারাপ লেগে যাওয়ার কথা, তুমি আর বাঁচতে পারছো না। তুমি ঝাড় খাবে, যেকোনোভাবে ঝাড় খাবে। তোমার ডিউটিতে যদি ল্যাগ থাকে, সিনিয়র যদি দেখে যে তুমি কাজ করছো না ঠিকঠাক, ঝাড় খাবেই। ক্লিয়ার হয়ে গেছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার আছে? চলো। সার্ভাইভাল ক্যাপের ইউজ করার পর বের করাই কিভাবে? আমি বলছি যে এই জিনিসগুলো সম্পর্কে আমার ভালো করে নলেজ নেই। আবারও বকছো। এই জিনিসগুলো নেই। এগুলো নেই বাবা। এগুলো খুব ভালো করে আমাদের এখানে ইউজ করা হয় না। ঠিক আছে? যে জিনিসগুলোর ইউজ সম্পর্কে আমার জানা আছে, সেই জিনিসগুলো আমরা কমিউনিটি মেডিসিনে খুব ভালো করে পড়েছি। এগুলো বাস্তব ইউজ করে না। লোককে জ্ঞান দিতে হয় না। কি করে পড়বে জানতে হয় না। অনেক মানুষকে কি করে কন্ডম পরে আমাদেরকে ওখানে ডেমনস্ট্রেট করেও দেখাতে হয়। জানিস তো? ডেমনস্ট্রেট করেও দেখাতে হয় যে কন্ডম কি করে পড়ে, যেটা তোমাদেরকে ছবি দিয়ে এইমাত্র দেখালাম। ক্লিয়ার হয়ে গেছে? আপনাকে কেউ র‍্যাগিংস করেছে? না, আমাকে কেউ করেনি। বলছি যে আমাকে খুব একটা বেশি র‍্যাগিং লোক করেনি। আমি চুপচাপ শান্ত থাকতাম। ঝামেলা এড়িয়ে থাকতাম। দাদার সঙ্গে ভালো সম্পর্ক রাখতাম। বাস ঝামেলা শেষ। চলো নেক্সট সেটা হচ্ছে আচ্ছা এটা হয়ে গেছে না? তারপর হচ্ছে রাসায়নিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতিটা তো এখনো অব্দি এতজন লাইভে আছে। হ্যাঁ, তোমরা খুব ভালো ছেলে না? ইন্টারেস্ট পাচ্ছ না? ওইজন্য আছে লাইভে। ঠিক আছে চলো। এটা YouTube এর মধ্যেও যাবে। কোন চিন্তার বিষয় নেই। তারপর হচ্ছে রাসায়নিক পদ্ধতি বা কেমিক্যাল মেথড। রাসায়নিক পদ্ধতি বা কেমিক্যাল মেথড। জেনারেলি রাসায়নিক পদ্ধতি বা কেমিক্যাল মেথড এটাও জেনারেলি ভারতবর্ষে কম ইউজ হয়ে থাকে। যারা ইউজ করার যারা একটু নিজেদেরকে উচ্চশিক্ষিত মনে করে, যারা মনে করে যে আমরা এই জিনিসগুলো ঠিকঠাক ইউজ করতে পারবো, তাদের জন্য ঠিক আছে। কারণ এই কেমিক্যাল মেথড এই মেথড যদি ঠিকঠাকভাবে এপ্লাই না হয়, নরমালি প্রেগন্যান্সি কিন্তু আসতে পারে। তাহলে কন্ট্রাসেপটিভ ফেইলিয়ারস কিন্তু দেখতে পারি। কি, কি জিনিসপত্র ইউজ করা হয়? এমন জিনিস ইউজ করা হবে যদি যোনির মধ্যে যদি ওই মানে বিশেষ কিছু ক্রিম আছে, ওগুলো যোনির মধ্যে ভালো করে লাগিয়ে দেওয়া হয়। যোনির মধ্যে লাগিয়ে দেওয়া হলে যদি স্পার্ম গিয়ে সেই যোনিতে পড়ে, তাহলে স্পার্মকে
ওই যে জেলি বা যে ক্রিমটা লাগানো হয় সে মেরে দেয়। স্পার্মকে যে মারবে তাকে বলা হয় স্পার্মিসাইডাল। কি বলা হয়? স্পার্মিসাইডাল। যেমন আমরা পেস্টকে মারার জন্য যে কীটনাশক ইউজ করি তাকে বলা হয় পেস্টিসাইডাল। ইনসেক্টকে মারার জন্য ইউজ করলে বলা হয় ইনসেক্টিসাইডাল। হ্যাঁ? তারপরে হচ্ছে ঘাস মারা ইউজ করা হলে তাকে কি বলা হয়? তাকে বলো দেখিনি? ঘাস মারা ইউজ করা হলে তাকে পেস্টিসাইডাল ওগুলোই বলা হয়ে থাকে। তাহলে একইভাবে স্পার্মকে যদি মারা হয় তাহলে স্পার্মিসাইডাল। কি বলা হয়? স্পার্মিসাইডাল। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? তাহলে স্পার্মিসাইডাল ক্রিম ইউজ হয়ে থাকে। সেগুলো যোনির মধ্যে যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে কোনোভাবে যদি সেখানে শুক্রাণু যায় স্পার্মকে তারা মেরে দেয়। তাহলে কি লেখা আছে দেখো বিভিন্ন প্রকার গর্ভনিরোধক শুক্রাণুনাশক রাসায়নিক পদার্থ থাকে। শুক্রাণুকে মেরে দিলে ঝামেলা শেষ। এই রাসায়নিক পদ্ধতিগুলো কেমন হতে পারে? ক্রিম হতে পারে, জেলি হতে পারে অথবা ফোম বড়ি হতে পারে। ঠিক আছে? বড়ি টাইপ হতে পারে। এগুলি সাধারণত ল্যাকটিক অ্যাসিড, বোরিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড ও জিঙ্ক সালফেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট উপাদান সহযোগে গঠিত হয়ে থাকে। যৌন মিলনের প্রাক্কালে মানে যৌন মিলন করতে যাবে তার আগে এই ধরনের ক্রিম বা পেস্ট যোনির মধ্যে দিয়ে দিলে গর্ভসঞ্চার হয় না। ফোম ট্যাবলেট তার নাম হচ্ছে ন্যানোক্সিনল স্পার্মিসাইড হিসেবে ব্যবহার করা হয়। আমাদেরকে যদি কেউ রিকমেন্ড করে বা মানে কাউকে যদি রিকমেন্ড করতে হয় আমরা ন্যানোক্সিনলই জেনারেলি ইউজ করে থাকি। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। তোমাদেরকে যদি কোশ্চেন করে যে রাসায়নিক পদ্ধতি বা কেমিক্যাল পদ্ধতি কাকে ইউজ করা হয় তোমরা এই নামটা মুখস্থ রাখবে ন্যানোক্সিনল। কারণ এটা এমসিকিউ আসতে পারে। ডবল স্টার লাগিয়ে দিয়েছি মানে বুঝতে পারছো এমসিকিউ তো আসবে। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? তাহলে যদি জিজ্ঞাসা করো রাসায়নিক পদ্ধতি কি ইউজ করা হয়? ন্যানোক্সিনল। কি ইউজ করতে পারো? ক্রিম ইউজ করতে পারো, জেলি হিসাবে ইউজ করতে পারো বা জেল, ফোম বড়ি হিসাবে ইউজ করতে পারো। একটা উদাহরণ কি? ন্যানোক্সিনল। আবারও বলছি ৩টে স্টার লাগিয়ে দিলাম। এটা যদি এমসিকিউ দেয় যেন একদম ভুল না করো। যে ন্যানোক্সিনল কিসের উদাহরণ? তোমার যেন অ্যান্সার হয় কেমিক্যাল পদ্ধতি। ন্যাচারাল নয়, বেরিয়ার মেথড নয়, অন্য কোনো মেথড নয়। কিসের উদাহরণ হবে? কেমিক্যাল মেথড। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? চলো এরপরে যাবো আমরা নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড কি? ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। আমি তোমাদেরকে বললাম না যে টিউবেক্টমির মতোই একটা সার্জিক্যাল মানে কি নরমালি ইউজ করতে পারি আমরা, নরমালি লাগিয়ে দিই। কিন্তু কোনো একটা মহিলার যদি সি সেকশন অর্থাৎ সার্জিক্যাল কি বলে সি সেকশন যদি হয়, ঠিক আছে? অর্থাৎ পেট কেটে যদি বাচ্চা বার করা হয় অথবা নরমাল ডেলিভারি হয়, ডেলিভারির পরেই তাকে একটা যন্ত্র আমরা কি করি তার যোনির মধ্য দিয়ে জরায়ুতে নিয়ে গিয়ে আটকে দিই। কেমনভাবে দেখতে পাচ্ছ এটা জরায়ু? এই যন্ত্রটাকে জরায়ুর মধ্যে আটকা হয়। কেমন যন্ত্র? এরকম টাইপ। কেমন টাইপ দেখতে লাগছে দেখো এটা? টি শেপেড। কেমন টাইপ দেখতে লাগছে? টি শেপেড। কিছু, কিছু সময় এরকম এস শেপেডও হয়ে থাকে। তাহলে দুটো সেপেড এরকম ধরনের যন্ত্র আছে যাদেরকে আমরা কার মধ্যে লাগিয়ে দিই? ইউটেরাস মধ্যে। কার মধ্যে? ইউটেরাস। তাহলে এই জিনিসটা কার মধ্যে লাগানো হচ্ছে? ইন্ট্রা ইউটেরাইন, ইউটেরাসের মধ্যে। এটা একটা ডিভাইস তাই একে বলা হয় ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস অর্থাৎ ইউটেরাসের মধ্যে লাগানো একটা যন্ত্র। একে কি বলা হয়? ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। ইন্ট্রা ইউটেরাইন মানে কি? ইউটেরাসের মধ্যে, ডিভাইস মানে কি? যন্ত্র। একে শর্ট ফর্মে বলা হয় আইইউডি। কি বলা হয় শর্ট ফর্মে? আইইউডি। এই আইইউডি বা ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস প্লাস্টিকেরও তৈরি হতে পারে অথবা প্লাস্টিকের তৈরি হতে পারে অথবা ধাতুর তৈরি হতে পারে। প্লাস্টিকের তৈরি হতে পারে অথবা ধাতুর। তবে যারই তৈরি হোক না কেন এর কিছুটা অংশ প্লাস্টিকের থাকবেই। প্লাস্টিকের থাকবেই। যেমন এই জিনিসটাই দেখতে পাচ্ছ। এই যে কপারটিটা এই যে হচ্ছে আইইউডিটা দেখো এখানে একটা ব্রাউন কালার লাগছে না? এই ব্রাউন কালারটা আর কিছুই না। এটা কপার। কি লেখা আছে? কপার। কপার দিয়ে জড়ানো এবং বাকিটা প্লাস্টিকের বডি। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? তাহলে এটা কপার দিয়ে জড়ানো আছে প্লাস্টিকের বডির উপর। তাহলে এই কপারটা যদি ইন্ট্রাইউটেরাইন ডিভাইস হিসেবে কাজ করে তখন তাকে বলা হয় কপার আইইউসিডি। কি বলা হয়? আইইউডি বা আইইউসিডি বলা হয়ে থাকে। তাহলে কপার আইইউসিডি, কপার ইউজ যদি করা হয় প্লাস্টিকের উপর তখন তাকে বলা হয় কপার আইইউসিডি বা কপার টি ইউজ করা হয়। ক্লিয়ার হয়ে গেছে? যেমন শেপ হবে সেরকম তার নাম হবে। দু প্রকার শেপ হতে পারে, একটা এস শেপেড অথবা একটা টি শেপেড। তাহলে তোমাদেরকে যদি এমসিকিউ কোশ্চেন করে যে আইইউডি অর্থাৎ ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, এই আইইউডিটাকে কিছু কিছু সময় এটাও লেখা হয়। ঠিক আছে? আইইউসিডি। তাহলে সি মানেটা কি? কন্ট্রাসেপটিভ। আইইউডি আর আইইউসিডি সেম জিনিস। আইইউডি মানে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, আইইউসিডি মানে ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। জাস্ট পুরোটার নাম। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আইইউসিডি দু প্রকার জিনিস দ্বারা তৈরি হতে পারে, প্লাস্টিক বা ধাতু। কেমন কেমন আকার হবে? এস শেপেড হবে অথবা টি শেপেড হবে। এস শেপেড হবে অথবা টি শেপেড হবে। এবার যেই শেপেরই হোক না কেন তার মধ্যে যদি ধাতু থাকে, কোন ধাতু জেনারেলি ইউজ করা হয়ে থাকে? মনে রাখবে কপার। কি ইউজ করা হয়ে থাকে? মনে রাখবে কপার। কার মধ্যে উপস্থাপন করা হয়? জরায়ুর মধ্যে। সেই জন্য এই যন্ত্রটার নাম ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। যেহেতু কার মধ্যে থাকে? ইউটেরাসের মধ্যে, তাই একে বলা হয় ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? তাহলে এখানে কি ইউজ করা হয়? তামা ইউজ করা হয়। এক প্রকার আয়নযুক্ত তামার ইউজ করা হয়ে থাকে। প্রশ্ন হবে যে স্যার তামা কেন ইউজ করা হয়? তামা কি হবে? মনে রাখবে এখান থেকে তামা অল্প অল্প করে আয়ন বেরোবে। আমরা জানি কপার 2+ এগুলো আয়ন। এই আয়নটা কি হবে? ধীরে 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 এখান থেকে বেরোবে এবং জরায়ুর মধ্যে থাকবে। জরায়ুর মধ্যে রিলিজ হয়ে থাকবে কপার 2+। প্রশ্ন হবে স্যার এই কপার 2+টা কাজ কি? কপার 2+টা কি করবে? এই কপার 2+টা ধীরে ধীরে যখন জরায়ুর মধ্যে বেরিয়ে যাবে তখন ও একটা বিশেষ প্রকার টক্সিন রিলিজ করে জরায়ুর মধ্যে। তার নাম হচ্ছে সাইটোটক্সিন। কি নাম? সাইটোটক্সিন।
এই সাইটোটক্সিনটা কি করে না, শুক্রাণু যখন এই দিক দিয়ে যাবে জনন ক্রিয়ার ফলে, শুক্রাণু যদি পৌঁছেও যায় এখানে, এর গতি কমিয়ে দেবে। কি করে দেবে? এর গতি কমিয়ে দেবে। ঠিক আছে, চলনকে কমিয়ে দেবে, চলন গতিকে কমিয়ে দেবে। গতি যখনই কমে দেবে তাহলে এ কোনোভাবে কি এখানে গিয়ে পৌঁছাতে পারবে? এই ফ্যালোপিয়ান নালীতে গিয়ে পৌঁছাতে পারবে? অ্যান্সার হবে না, ফ্যালোপিয়ান নালীতে পৌঁছাতে পারবে না। সেই জন্য এই আইইউডি এইভাবে কাজ করে। তাহলে এখান থেকে দুটো কোশ্চেন আসতে পারে। আইইউডি, আইইউডি কোথায় উপস্থাপন করা হয়? তোমার অ্যান্সার হবে জরায়ুর মধ্যে উপস্থাপন করা হয়। কোথায় হবে? জরায়ুর মধ্যে। এটাকে ডবল স্টার লাগিয়ে দিলাম, ট্রিপল স্টার লাগিয়ে দিলাম। জরায়ুর মধ্যে উপস্থাপন করা হয়। প্রশ্ন হবে কিসের তৈরি হতে পারে? প্লাস্টিক বা ধাতু। কেমন আকৃতি হতে পারে? এস বা টি। এটাকেও ডবল স্টার লাগালাম, কেমন আকৃতি? এস বা টি। অ্যান্সার হবে যে এরকমই একটা উদাহরণ কি? অ্যান্সার হবে কপার টি। কপার টিতে ডবল স্টার লাগালাম। প্রশ্ন হবে কপার টি কিভাবে কাজ করে? তামার ব্যাপন ক্রিয়া হয় এবং এই ব্যাপনগুলোই জন্মনিরোধকে কাজ করে, টক্সিন সাইটোটক্সিন ইউজ করে এবং টক্সিন শুক্রাণু চলন রহিত করে, ফলে নিষেক ঘটতে পারে না। এই যে ৩ টে লাইন আছে, এই ৩ টে লাইনকে একত্রে ভালো করে মনে রাখবে যে কপার টি কিভাবে কাজ করে। আগে যখন উচ্চ মাধ্যমিকের কোশ্চেন আসতো তখন ১ নাম্বার বা ২ নাম্বারে দিত যে একটা আইইউডির উদাহরণ বলো, অ্যান্সার বলতে কপার টি, তারপর কোশ্চেন আসতো যে কপার টিতে কপার কিভাবে কাজ করে, এই ধরনের একটা কোশ্চেন দিত। তোমাদের এবার এমসিকিউ দেবে, তাহলে এমসিকিউতে এই পয়েন্টগুলো জানা অবশ্যই জরুরি, কারণ একটুখানি ঘুরিয়ে দিলে তুমি অ্যান্সার ভুলভাল করে দিয়ে চলে আসবে। সেই জন্য এটা ভালো করে জানবে অবশ্যই। আমি আবারও কি বললাম যে যখন একটা মহিলা সি সেকশন ডেলিভারি হয় বা যখন তার নর্মাল ডেলিভারি হয় তখন এটাকে আমরা লাগিয়ে দিই। কিভাবে লাগানো হয় না লাগানো হয় ওই পদ্ধতিতে যাচ্ছি না, কারণ ওগুলো এমবিবিএস এর জিনিসপত্র, তোমাদের যেটুকু জানা দরকার সেটুকু আমি বলে দিয়েছি। এবার এই কপার টিটা যখন এই ডেলিভারির সময় লাগিয়ে দেওয়া হয়, প্রশ্ন হবে তারপরে কি আর তার বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা আছে? অ্যান্সার হবে না। কারণ কি? এই কপারটি যদি ঠিকঠাকভাবে লেগে যায়, ঠিকঠাকভাবে যদি কাজ করে, সে শুক্রাণুকে পুরোপুরিভাবে দমন করে দেবে, শুক্রাণুর কোনো কাজ হবে না। তাহলে সেক্ষেত্রে ওই মহিলাটার বাচ্চা হওয়ার কিন্তু সম্ভাবনা কোনো রকম থাকে না। প্রশ্ন হবে স্যার কতদিন থাকে না? এটা কি সারা জীবন কি লেগে রেখে দিলে সারা জীবন থাকে? না। জেনারেলি ৩ থেকে ৫ বছর। কত বছর পর্যন্ত সেফটি নেই? কতদিন পর্যন্ত কন্ট্রাসেপটিভ মেথডকে কাজ করায়? ৩ থেকে ৫ বছর। দেখো এখানে লেখা আছে জরায়ুতে ৩ থেকে ৫ বছর প্রতিস্থাপন রাখা যায়। এছাড়া কপারটি ভ্রূণের রোপণে বাধা সৃষ্টি করে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে কপারটি জেনারেলি ৩ থেকে ৫ বছর পর্যন্ত রাখতে পারো। তারপরে যদি মনে হয় যে আবার আমি পদ্ধতিটা বাড়াবো, তাহলে আবার কি করবে? এই কপারটিটাকে বের করে আবার নতুন কপারটি প্রবেশ করানো হয়ে থাকে। জেনারেলি কপারটির ফেলিয়ার রেট খুবই কম। সেই জন্য যারা কন্ডম ইউজ করতে চায় না, যারা কোনো রকম পিল ইউজ করতে চায় না, যারা অন্য কোনো পদ্ধতি ইউজ করতে পারে না, তাদের জন্য সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে কপারটি। সবথেকে ভালো পদ্ধতি কপারটি। এবার প্রশ্ন হবে, স্যার কপারটির কি কোনো ক্ষতিকারক কিছু দিক নেই? না, অনেক ক্ষতিকারক দিক থাকতে পারে। এটা যদি ভুলভাল জায়গায় লেগে যায়, তাহলে সেই জায়গায় রাপচার হতে পারে। এটা কারো কোনো বডিতে অ্যালার্জি কজ করতে পারে। এটার জন্য পেটের মধ্যে ব্যথা হতে পারে, যন্ত্রণা হতে পারে মেনস্ট্রুয়াল সাইকেলের সময়, কারণ একটা যন্ত্র শরীরের মধ্যে প্রবেশ করছে। তাহলে এই সমস্ত সমস্যাগুলো দেখা যায়। কিন্তু ওই সমস্যার থেকে বড় জিনিস যে এটা অনেকটা সেফ এবং কোনো রকম ঝামেলা কিছু আর নেই। ক্লিয়ার হয়ে গেছে? এখানে একটা সুতো বাঁধা থাকে। এই সুতোটা যখন খোলা হয় তখন টেনে নেওয়া হয় এবং খুলে যায়। এইবার এই পদ্ধতিটা সম্পর্কে একটা ভালো জিনিস কি? না, এটা ঘরেতে কোনোভাবে ইউজ করতে পারবে না। এটার জন্য ট্রেন্ড নার্স অথবা ডক্টরের কাছে তোমাকে আসতে হবে পড়ানোর জন্য এবং খোলার জন্য। তুমি যদি নিজে থেকে পাকা মেরে খুলতে যাও, কোনোভাবে এই যে ডান্ডিগুলো রয়েছে তোমার কোনোভাবে জরায়ুতে যদি চিড়ে যায়, মানে কোনোভাবে ক্ষত হয়, তাহলে কিন্তু ব্লিডিং হতে পারে, ক্ষতি হতে পারে। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? এবার এইটা যে গেল, এটা হচ্ছে ধাতু দ্বারা তৈরি, কপারের তৈরি। এবার কোনোভাবে যদি ধাতু বা কপারের না নিতে চায়, কারো অ্যালার্জি আছে ওই জিনিসে, তাহলে সে কি ইউজ করবে? বিভিন্ন ধরনের হরমোনাল আইইউডি ইউজ করবে। তাহলে আইইউডি ২ প্রকার হয়। একটা হচ্ছে ধাতুর, একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে হরমোনাল। অর্থাৎ এই আইইউডির মধ্যে হরমোন দেওয়া আছে। কি, কি হরমোন থাকতে পারে? দেখো, হরমোন নিঃসরণ করে আইইউডি, প্রোজেস্টেরন আইইউডি এবং লেভোনর্জেস্টেরল আইইউডি। এগুলো সব প্রোজেস্টেরনের ভাগ। এরা ধীরে, ধীরে খুব কম পরিমাণে হরমোন ক্ষরণ করে এবং জরায়ুর এন্ডোমেট্রিয়ামের পরিবর্তন ঘটাতে বাধা দেয়। ফলে ডিম্ব নিঃসরণ ঘটতে পারে না। তাহলে হরমোনাল পদ্ধতি কিভাবে বাধা দেয়? না, ডিম্ব নিঃসরণ হতে দেয় না। আমি তোমাদেরকে বলেছিলাম না যে যখনই কোনো একটা মহিলার মধ্যে প্রোজেস্টেরনের পরিমাণ বেড়ে থাকবে, তার মধ্যে মেনস্ট্রুয়াল সাইকেল স্টপ থাকে। তাহলে এই যে জিনিসগুলো ইউজ করা হচ্ছে, এগুলো কি? প্রোজেস্টেরনেরই ভার্সন। এগুলো সব প্রোজেস্টেরনেরই ভার্সন। তাহলে মহিলার বডিতে যদি প্রোজেস্টেরনকে আমি হরমোনাল পদ্ধতিতে যদি বাড়িয়ে রাখি, তাহলে তার মধ্যে ডিম্বাণু তৈরি হবে না। তার মধ্যে কি হবে না? ডিম্বাণু তৈরি হবে না। এইভাবে ইন্ট্রা-ইউটেরাইন ডিভাইস বা আইইউডি, যাকে আইইউসিডি বলা হয়, সেটাকে ইউজ করা হয়। তাহলে ইম্পোর্টেন্ট পয়েন্টগুলোকে আরেকবার বলে দিই। আইইউসিডি মানে কি? ইন্ট্রা-ইউটেরাইন ডিভাইস। নাম কেন? কারণ এটাকে ইন্ট্রা-ইউটেরাইন অর্থাৎ ইউটেরাসের মধ্যে প্রতিস্থাপন করা হয়ে থাকে। এটা কোন, কোন জিনিসের তৈরি হতে পারে? এটা প্লাস্টিকের হতে পারে অথবা ধাতুর তৈরি হতে পারে। ধাতুর কি পুরোপুরি তৈরি হয়? অ্যান্সার হবে না। প্লাস্টিকের উপরে ধাতুর মোড়ক থাকে। কোন ধাতু জেনারেলি ম্যাক্সিমাম ইউজ করা হয়ে থাকে? অ্যান্সার হবে কপার। কি অ্যান্সার হবে? কপার। কেমন, কেমন শেপ হয়? টি শেপেড হতে পারে অথবা এস শেপেড হতে পারে। এদেরকে ট্রেন্ড নার্স বা ডক্টর দিয়ে কি করা হয়? ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, নিজে, নিজে ঢোকানো হয় না। ট্রেন্ড নার্স বা ডক্টরের প্রয়োজন পড়ে। কতদিন পর্যন্ত ঢুকিয়ে রাখতে পারি একে? ৩ থেকে ৫ বছর। তারপরে যদি মনে হয় আবার আমি কন্ট্রাসেপশন বাড়াতে চাই, বাচ্চা নিতে চাই না,
এবং অবাধে সেক্স করতে চায়, তখন এই আইইউডিটা বের করে আবার নতুন আইইউডি লাগিয়ে দেওয়া হয়ে থাকে। এ কিভাবে কাজ করে? কপার যদি থাকে কিভাবে কাজ করে? এই কপারটা ব্যাপন প্রক্রিয়ায় বেরিয়ে আসে এবং সে এসে একটা বিশেষ প্রকার টক্সিন, সাইটোটক্সিন রিলিজ করে। এই সাইটোটক্সিনটা পরবর্তীতে যদি শুক্রাণু প্রবেশ করে তার গতিকে বাধা দেয় বা দমন করে দেয়। এর ফলে শুক্রাণু কোনোভাবে ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে না এবং নিষেক হয় না। জেনারেলি এটা কখন ইউজ করা হয়? কোনো একটা মহিলার যদি সি সেকশন হয়ে থাকে অথবা নরমাল ডেলিভারি হয় তখন ইউজ করা হয়ে থাকে। যদি কোনোভাবে এই জিজ্ঞাসা করে যে আইইউডির আরেকটা ভাগ কি হতে পারে? ধাতু ছাড়া, কপার ছাড়া আরেকটা কি হতে পারে? অ্যান্সার হবে হরমোনাল। হরমোনালে কি ইউজ করা হতে পারে? ইউজ করা হতে পারে প্রোজেস্টেরন আইইউডি অথবা লিভোনর্জেস্ট্রল আইইউডি। এই দুটো জিনিসই প্রোজেস্টেরনের ভার্সন। আমি অলরেডি তোমাদেরকে আগেই পড়ে এসেছি যে কোনো মহিলার বডিতে যদি প্রোজেস্টেরনের পরিমাণ বেড়ে যায়, প্রেগন্যান্সি হরমোন প্রোজেস্টেরনকে বলা হয়। যদি বেড়ে যায় তাহলে তার বডিতে মেনস্ট্রুয়াল সাইকেল অফ থাকে। যেহেতু প্রোজেস্টেরন হরমোনগুলো এই শরীরের মধ্যে প্রতিস্থাপন করা হয়েছে, এরা ধীরে, ধীরে নিঃসরণ হবে। তাই কোনোভাবে এখানে ডিম্ব নিঃসরণ জেনারেলি হয় না। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? এবার এখান থেকে একটা তোমাদেরকে এমসিকিউ দেয়, তার নাম হচ্ছে LNG20। LNG20 এই যে লিভোনর্জেস্ট্রল লেখা আছে না, এটাকে বলা হয় LNG20। এই লিভোনর্জেস্ট্রলকে বলা হয় LNG20। তাহলে এইটা যদি কোশ্চেন আসে যে LNG20 কিসের উদাহরণ, তোমাদের অ্যান্সার হবে হরমোনাল আইইউডি। কি অ্যান্সার হবে? LNG কিসের উদাহরণ? হরমোনাল আইইউসিডি বা আইইউডি, যা ইচ্ছা তাই বলতে পারো। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? এটা ইম্পর্টেন্ট কিন্তু একটা এমসিকিউ। আবারও স্টার মার্ক দিয়ে আমি দিয়ে দিলাম। ঠিক আছে? 3টে স্টার মার্ক দিলাম কারণ বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা পর্যন্ত যদি কারো কিছু ডাউট থাকে কোশ্চেন করো। চলো। 1.5 ঘন্টার ক্লাস হতে যাচ্ছে। চলো। ক্লাস ঠিক লাগছে? মজা লাগছে না লাগছে না? এই ক্লাসগুলোকে ইউটিউবে নিলে আরো বেশি ভালো হতো। এই ক্লাসগুলোকে ইউটিউবে যদি লাইভ নিতাম বেশি ভালো হতো আরো। কারণ লাইভ অলরেডি এই ক্লাসটা ইউটিউবে যাবেই। এই ক্লাসগুলো ইউটিউবে যাবেই। ক্রিস্টাল ক্লিয়ার। 12:30 বাজছে, কি ঘুম পাচ্ছে তোমাদের? ঘুম পাচ্ছে? ক্লাস 12:30 বাজছে রাত্রি। গোটা পাড়া ঘুমাচ্ছে, ঝিঁঝির শব্দ আসছে। আর তুমি মনোনিবেশ করছো এরকমভাবে একটা মোবাইলের উপর ক্লাস করে। এই যে কঠোর পরিশ্রম করছো, এই যে রাত জেগে পড়াশোনা করছো, এই যে লাইভ ক্লাস করছো, যখন রেজাল্ট বেরোবে না এগুলোই মনে পড়বে। তোমার বন্ধু ভাববে তুমি কি করে রেজাল্ট করে নিলে? বুঝতে পেরেছো? তোমার বন্ধু ভাববে তুমি কি করে রেজাল্ট করে নিলে? তোমার মনে থাকবে যে এই রাতগুলো আমি পরিশ্রম করেছিলাম বলে রেজাল্টটা হয়েছে। চলো। ঘুম ভেঙে গেল স্যার। হাউ ইজ দ্য জোশ? তোমাদের জোশ কেমন আছে বলো? আমার তো জোশ চাঙ্গাই আছে। নাহলে আমি ক্লাস নিতে পারি? আপনাকে দেখে ইন্সপিরেশন পাই। আমি সবসময় বলি যে আমার স্টুডেন্ট হচ্ছে আমার মোটিভেশন। তোমরা তো অনলাইনে পড়ছো, তোমাদেরকে দেখতে পাই না। আমার যারা অফলাইনের স্টুডেন্ট, যাদেরকে আমি পড়িয়েছি, যেখান থেকে আমার পড়ানো স্টার্ট, তাদেরকে আমি সবসময় বলতাম যে, "তোরা হচ্ছে আমার মোটিভেশন।" আমি ওদেরকে স্টুডেন্ট বলে ডাকতাম না। আমি ডাকতাম ওদের মোটিভেশনাল স্পিকার। "আপনি সারারাত পড়ান, আমরা আছি স্যার।" হ্যাঁ, সারারাত পড়ালে থাকবে, ঘন্টা থাকবে। সারারাত পড়ালে। এসব আমাকে ভুলভাল মোটিভেশন তোমরা দিচ্ছ নাকি? স্যার একটা মোটিভেশন শায়রি দিন না স্যার প্লিজ। আমি শায়রি জানি না বাবু। আমি শায়রির ভক্ত একদমই নয়। কবিতা, শায়রি এগুলো আমি পারি না। শায়রি বা কবিতা এগুলো আমি একদম পারি না। আমি শুধু একটাই জিনিস জানি পড়াতে, আর একটা জিনিস জানি সেটা হচ্ছে মানুষকে সুস্থ করতে, ট্রিটমেন্ট। আর কিচ্ছু জানি না আমি। সিরিয়াসলি। আর কিচ্ছু জানি না। কোন গুণ নেই আমি। আমি পুরো একদম বেগুন। আমি পুরো একদম বেগুন, বুঝতে পেরেছো? কোন গুণ নেই আমার। কোন গুণ নেই। নাথিং। শুধু একটু আধটু পড়াতে জানি। তাও পড়াতে জানি বলতে কি চেষ্টা করি। আমি এমন বলব না যে আমি পড়াতে জানি বা বিশাল ভালো পড়াই। জাস্ট চেষ্টা করি। মানুষজন যদি বুঝতে পারে এটাই আমার জন্য বড় জিনিস, জীবনে যদি কিছু করে। আর কিছু মানুষকে ট্রিটমেন্ট করলে যদি ভালো হয়ে যায় ওটাই আমি পারি। ওর থেকে বেশি আর কিছু পারি না। আমি পুরো বেগুন। কোন গুণাবলী আমার নেই। না গান গাইতে পারি, না কবিতা বলতে পারি, না শায়রি বলতে পারি। বুঝতে পারলে? আমি কিছুই বলতে পারি না। ঠিক আছে, চলো ইন্ট্রা-ইউটেরাইন ডিভাইস পড়ে নিয়েছো। এবার আমরা যাবো কোথায় বলো? ইন্ট্রা-ইউটেরাইন ডিভাইসের পরে যাবো আমরা হরমোনাল যে পিল হয়ে থাকে সেই পিল গুলোর কথা বলব।
বহুজনকে তোমরা দেখেছো, বহু মহিলাকে দেখেছো, দেখলে? ভুলে গেছি। এখানে আমি একটা ভেবেছিলাম পিলের ছবিকে দেব। ওই ট্যাবলেটটার ছবিটা দিতে ভুলে গেছি। আমাকে বোঝাতেই হবে। যাই হোক ঠিক আছে বোঝাই। তাহলে এই হরমোন ঘটিত বেশ কিছু পিল ইউজ করা হয়। একটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপ্টিভ পিলস। একটা কি ইউজ করা হয়? ওরাল কন্ট্রাসেপ্টিভ পিলস। ক্লিয়ার হয়েছে? ওরাল কন্ট্রাসেপ্টিভ পিলস মানে কি? ওরাল মানে কি? মৌখিক, মানে মুখ দিয়ে খাবে। ওরাল কন্ট্রাসেপ্টিভ পিলস। কন্ট্রাসেপ্টিভ মানে তো জানি গর্ভনিরোধক। কন্ট্রাসেপ্টিভ মানে কি? গর্ভনিরোধক। ওরাল মানে কি? মৌখিক। পিল মানে কি বলো? বড়ি। পিল মানে কি? বড়ি। বড়ি মানে কি? বড়ি মানে ট্যাবলেট। ওই যে ওষুধ খাও না, ট্যাবলেট খাও না? ট্যাবলেট ওইটাই। ঠিক আছে? দাঁড়াও আমি তোমাদেরকে একটা ওষুধের স্ট্রিপ নিয়ে এসে বোঝানোর চেষ্টা করি। যে জিনিসটা আসলে কেমন টাইপ হয়ে থাকে। আমার কাছে একটা প্যারাসিটামলের স্ট্রিপ আছে, এটা দিয়ে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে? দেখো। তাহলে এই যেমন এটা একটা প্যারাসিটামলের ট্যাবলেটের স্ট্রিপ। এখান থেকে ধরো আমি একটা ট্যাবলেট কথার জন্য বলছি বের করলাম। এই যে বের করলাম এটা একটা কি? বড়ি। একেই বলা হয় পিল। একে কি বলা হয়? পিল। এই পিলটা কি নরমাল যে মহিলাদের পিলের কথা বলছি তার মতো? অ্যান্সার হবে না। ওই এই জিনিসটা আলাদা জিনিস দিয়ে তৈরি। এটা প্যারাসিটামল মানে এর মধ্যে কি আছে বলো? প্যারাসিটামল মানে এর মধ্যে আছে অ্যাসিক্লোফেনক। ঠিক আছে? অ্যাসিক্লোফেনক। তাহলে এ আলাদা কম্পোজিশন দিয়ে তৈরি। এর কাজ আলাদা। মহিলাদের এই পিল এর কাজ আলাদা। এর মধ্যে জেনারেলি কি থাকে? এর মধ্যে জেনারেলি যেগুলো যৌন হরমোন, যেগুলোর কথা বলেছিলাম ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন, এগুলো থাকে। তাহলে কি থাকে এর মধ্যে? ইস্ট্রোজেন বা প্রজেস্টেরন। প্রশ্ন হবে, স্যার কোনটা বেশি থাকে? দুটো আলাদাও থাকতে পারে। ইস্ট্রোজেন শুধু থাকতে পারে অথবা দুটো কম্বাইন্ড থাকতে পারে। সরি ইস্ট্রোজেন থাকতে পারে বলছি। হয় শুধু প্রজেস্টেরন হবে, তাকে বলা হয় প্রজেস্টেরন অনলি পিল, প্রজেস্টেরন অনলি পিল। এটাকে বলে পিওপি, প্রজেস্টেরন অনলি পিল, অর্থাৎ শুধু প্রজেস্টেরন থাকবে কোনো কোনো বড়ির মধ্যে। আর কোনো কোনো বড়ির মধ্যে দুটোই থাকবে, ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। কোনো বড়ির মধ্যে যদি দুটোই থাকে তখন তাকে বলে কম্বাইন্ড কন্ট্রাসেপ্টিভ পিল। ঠিক আছে? সিসিপি। কম্বাইন্ড কন্ট্রাসেপ্টিভ পিল। এই যে শব্দটা কম্বাইন্ড মানে কি? এর মধ্যে ইস্ট্রোজেনও আছে, প্রজেস্টেরনও আছে। এর মধ্যে শুধু প্রজেস্টেরন থাকবে, তাকে বলে প্রজেস্টেরন অনলি পিল। আর একে বলে সিসিপি, কম্বাইন্ড কন্ট্রাসেপ্টিভ পিল। এর মধ্যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুটোই থাকবে। এটা জেনারেলি কবে থেকে কতদিন পর্যন্ত খাওয়া হয়? এর কি কাজ? এর কি কাজ? এর কি কাজ? এটা তো জানা অবশ্যই দরকার। আমি অলরেডি বলেছি যে প্রজেস্টেরন যখনই কোনো পিলে খাওয়া হবে তখনই ও কি হতে দেয় না? ওভুলেশন হতে দেয় না, মেনস্ট্রুয়াল সাইকেল হতে দেয় না। তাহলে মনে রাখবে সবথেকে প্রথম যে কাজটা করে ওভুলেশনে বাধা দেয়। ক্লিয়ার হয়ে গেছে? ২ নাম্বার, ওভুলেশন যখন হয় না, একইভাবে এই হরমোনগুলো এন্ডোমেট্রিয়ামের উপর এসে কাজ করে। তাহলে জ্বরের এন্ডোমেট্রিয়াম স্তরে ভ্রূণের রোপণে বাধা দেয়। অর্থাৎ এন্ডোমেট্রিয়ামটাকে ভালো করে তৈরি করে না। তারপর সার্ভাইকাল মিউকাসের পরিবর্তন ঘটায় এবং শুক্রাণু প্রবেশে বাধা দান করে। আরেকটা হচ্ছে ডিম্বনালীর সক্রিয়তা এবং কার্যকারিতা বাধা দেয়। এটাকে তোমরা নিজেরা একটুখানি পড়লে ডিসকাস করলে বুঝতে পারবে যে কি জিনিস। এরা কাজ করে কি? ওভুলেশনে বাধা দেবে, এন্ডোমেট্রিয়াম স্তরটাকে ঠিকঠাক রাখবে না, সার্ভাইকাল মিউকাসে পরিবর্তন ঘটাবে। অর্থাৎ নরমাল জিনিস। ধরো কথার জন্য বলছি, ধরো নরমাল কথার জন্য বলছি, এইটা ধরো এরকম ভাবে ধরো জরায়ু আছে, এটা নিচে সার্ভিক্স আর এটা ধরো যোনি। এখানে ধরো কথার জন্য বলছি, এটা ধরো পেনিস। পেনিস গিয়ে এখানে ধরো স্পার্মকে ছেড়ে দিল। এই যে জায়গাটা রয়েছে এটাকে বলা হয় সার্ভিক্স। এই সার্ভিক্স এর মধ্যে যদি ঘন মিউকাস থাকে তাহলে এই শুক্রাণুগুলো কি খুব সহজে মানে ভেদ করে যেতে পারবে? অ্যান্সার হবে না। তাহলে এই যে পিলগুলো এরা এই সার্ভিক্স এর মধ্যে মিউকাসের ঘনত্বকে বাড়িয়ে দেয়। ঘনত্বকে যখনই বাড়িয়ে দেবে তখন আর শুক্রাণুগুলো যেতে পারবে না। শুক্রাণুগুলো যদি না যেতে পারে তাহলে এখানে ধরো এরকমভাবে ফ্যালোপিয়ান নালী আছে, এখানে ধরো কথার জন্য বলছি ডিম্বাণু আছে। এই ডিম্বাণুর কাছে কি গিয়ে পৌঁছাতে পারবে? অ্যান্সার হবে না। তাহলে এর কাজ কি? ১ নম্বর ওভুলেশনে বাধা দেয়, ওভুলেশন হয়ই না। ২ নম্বর এন্ডোমেট্রিয়ামকে যদি ভ্রূণ হয়েও যায় তাকে রোপণ হতে দেয় না। সার্ভাইকাল মিউকাসের পরিবর্তন হয়, ডিম্বনালী। এই এতগুলো বৈশিষ্ট্যের কারণেই এগুলোকে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট মানে ফ্যাক্টর যেগুলোর জন্য এটাকে ওয়ান অফ দ্য মোস্ট লিডিং ভারতবর্ষে কিন্তু ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে? সবথেকে বেশি ইউজ করা হয়ে থাকে আইইউসিডি, তারপরে মনে করবে পিল ইউজ করা হয়ে থাকে। কারণ বাড়িতে দেখতে পাবে কোনো যদি কম বয়সী কোনো বিবাহিত মহিলা যদি বাড়িতে থাকে দেখতে পাবে সে পিল নেয়। ১ম বাচ্চা হোক বা বিয়ের পরে জেনারেলি তারা পিল নেয়। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? তাহলে ঋতুস্রাবের ৫ দিন থেকে ২৫ দিন পর্যন্ত খেতে হয়। কিভাবে খেতে হয় ওই জিনিসটা আমি বোঝাচ্ছি। দেখো, এটা একটা ধরো ট্যাবলেট। এটা একটা ধরো ট্যাবলেট। এই ট্যাবলেটটায় এরকম করে ৭ টা ট্যাবলেটের এরকম করে ৭ টা ট্যাবলেট থাকবে লম্বা। এরকম করে ৪ টে রো থাকবে। ৪ টে রো থাকলে কতদিন হয়ে গেল? ২৮ দিন। এরকমভাবে রোটায় এরকম করে তীর চিহ্ন দেয়া থাকে। ঠিক আছে? একটা রো মানে ১ সপ্তাহ, ২ টো রো মানে ২ সপ্তাহ, এটা মানে ৩ সপ্তাহ। এই যেই দিন থেকে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হবে, তারপর থেকে ঋতুস্রাবের ৫ দিন থেকে কি করবে? ঋতুস্রাব যেদিন শেষ হবে, তারপর থেকে এই বড়িটা খেতে লাগবে, প্রত্যেকদিন একটা করে খাবে। এবং ২১ দিন যখন হয়ে যাবে, তারপরে ৭ দিন
পরের সপ্তাহটায় কি করবে না আয়রনের বড়ি থাকে। কিসের বড়ি থাকে? আয়রন। তাহলে টোটাল কটা বড়ি? টোটাল বড়ি থাকে 28 টা। তার মধ্যে 21 টা থাকে হরমোনাল পিল আর 7 টা থাকে কি আয়রনের বড়ি। কারণ কি? আমরা জানি যে যখন মেন্স হয়, যখন ঋতুস্রাব হয়, এই লাস্ট সপ্তাহটাতেই হবে ঋতুস্রাব। এই সময় রক্ত শরীর থেকে বেরিয়ে যায়। রক্ত শরীর থেকে বেরিয়ে গেলে মানুষের শরীর দুর্বল হয়ে যায়, মহিলাদের শরীর দুর্বল হয়ে যায়। পরবর্তীতে যাতে খুব সহজে তার ভালো করে রক্ত তৈরি হয়, সেইজন্য তাকে আয়রন সাপ্লিমেন্ট দেয়া হয়। যাতে রক্ত তৈরিতে তার কোন রকম কোন বাধা না থাকে, কমতি না থাকে। তাহলে আয়রন দিয়ে দিলে একটা কাজেরও জিনিস। ২ নাম্বার জিনিস কি? কোন রকম যদি ডেটের যেন মিস্টেক না হয়। সে যদি ২৮ দিনই বড়ি খায়, তাহলে সে ২৮ দিন রেগুলার ওয়েতে সাইকেলটা চলতে থাকবে। মানে ট্যাবলেটের সাইকেলটা চলতে থাকবে। যদি কোনোভাবে কোনো মহিলাকে বলে ২১ টা খেয়ে দে, ৭ দিন পরে আবার খাবে। কার মনে থাকবে কবে আবার ৭ দিন আসবে? তাহলে মনে থাকবে না। কিন্তু প্রতিদিন ওষুধ খেতে লোকের মনে থাকবে। সেইজন্য এখানে আয়রনটা দিয়ে দেয়া হয়। এক পক্ষে কাজেও লেগে যায়। ২ নাম্বার জিনিস কোন রকম যেন তার ভুল ভ্রান্তি না হয়, সেটাও কিন্তু কাজে লেগে যায়। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এইজন্য ২৮ টা ট্যাবলেট দেয়া থাকে। কটা ট্যাবলেট দেয়া থাকে? ২৮ টা। ২৮ টার মধ্যে ২১ টা হচ্ছে হরমোনাল পিল আর ৭ টা হচ্ছে আয়রনের ট্যাবলেট। ক্লিয়ার হয়ে গেছে? এবার ধরো কোন একটা মহিলা কোন একদিন ট্যাবলেট খেতে ভুলে গেল। তাহলে কেমন ভাবে থাকে আমি আবারও বলছি। এরকম ভাবে থাকে। দেখো এখানে ৫ টা এরকম যেমন লম্বা, লম্বা দেয়া আছে না? এখানে ২ টো রো দেয়া আছে, এরকম ৪ টে রো হয়। তার মানে এটারই ২ টো যদি ভার্সন হয়। ১, ২, ৩, ৪, ৫, ৫ টা আছে। ৬, ৭, ৭ টা করে থাকবে এবং কি থাকবে? ২ টো রোর জায়গায় ৪ টে রো থাকবে। এখানে বড়, বড় ট্যাবলেটগুলো এত বড়। মহিলাদের ট্যাবলেটের স্ট্রিপটা হয় এরকমই লেন্থ হয়। খুব ছোট, ছোট ট্যাবলেট। একদম ছোট, 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 ছোট বড়ি। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে স্ট্রিপটা এরকমই। মানে ট্যাবলেটটা দেখতে এতটা বড়ই লাগবে। ট্যাবলেটগুলো খুব ছোট, 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 ছোট হয়ে থাকে। ঠিক আছে? নরমাল ট্যাবলেটগুলো সাদা কালারের হয়। আর আয়রন ট্যাবলেটগুলো একটু পিঙ্ক কালারের বা একটু রেডিশ কালারের হয়ে থাকে। ঠিক আছে? তাহলে কোন মহিলা যেখানে ছিলাম, কোন মহিলা যদি তার এই ধরনের পিল খেতে ভুলে যায়, ধরো আমি কি বলছিলাম একটু ভালো করে বলি, তাহলে এটাকে একটা YouTube এ শর্টস হিসেবে ইউজ করা যেতে পারে। কোন মহিলা, ভালো করে বলি দাঁড়াও। ধরো কোনো একটা মহিলা যে এই ধরনের গর্ভনিরোধক কোনো পিল খায়, সে যদি কোনো একদিন একটা পিল খেতে ভুলে যায়, তাহলে সে পরের দিন কি করবে? আবার নতুন করে কি এ ধরনের একটা স্টিপ কিনে সে খেতে শুরু করবে? অ্যান্সার হবে না। সে কি করবে? না পরের দিনে যখন তার মনে পড়বে, সে যেন সেই দিনে ২ টো বড়ি খেয়ে নেয়। কটা বড়ি খেয়ে নেবে? ২ টো বড়ি খেয়ে নেবে। যদি প্রশ্ন হয় যে ২ দিন পর, পর মিস করেছে, তাহলে কি করবে ৩য় দিনে? ৩য় দিনে যখন মনে পড়বে তখনই যেন একটা খেয়ে নেয়। আর ২য় দিনেতে গিয়ে আবার যেন ২ টো খায়। ক্লিয়ার হয়ে গেছে? এই জিনিসটা বহু মহিলার ভুল হয়ে থাকে। যেহেতু ভারতবর্ষের অনেক মহিলা পিল খেয়ে থাকে, তাই তাদের জন্য এই জ্ঞানটা দেওয়া অবশ্যই জরুরি এবং তাদের এই নলেজটা থাকাও জরুরি। যদি একদিন মিস হয়ে যায় ভয় খাওয়ার কিচ্ছু নেই। পরের দিনে সকালে উঠে যেন ২ টো খেয়ে নাও। ঠিক আছে? এই জিনিসটাই দেখো এখানে লেখা আছে। কোনদিন যদি খেতে ভুলে গেলে পরের দিনের সঙ্গে, সঙ্গে ২ টি ট্যাবলেট খেতে হয়। তাহলে রক্তের হরমোনের লেভেল ঠিক থাকবে। ক্লিয়ার হয়ে গেছে? গর্ভনিরোধক বড়ি যেভাবে গর্ভনিরোধক করে তা হলো এই বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোর জন্য এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট এবং তোমাদের ইম্পোর্টেন্ট এটা কি হতে পারে বলো? এমসিকিউ হতে পারে। ক্লিয়ার হয়ে গেছে? মানুষ যেটা যত বেশি ইউজ করবে, যেটার মধ্যে যত নলেজ থাকবে, সেটা তোমাদের জন্য এমসিকিউ তত ইম্পোর্টেন্ট। সেই জন্য এটাকে খুব ভালো করে মনে রাখবে। কারণ এখান থেকে এমসিকিউ কিন্তু আসতে পারে একদম ভালো করে। বলো এখানে কিছু ডাউট আছে? স্যার আপনি পড়ান, লাস্টে যদি একজন লাইভ থাকে সেটা আমি। সম্পদ, তুমি তো আমার একদম ক্লাসের সম্পদ হয়ে যাচ্ছ। স্যার আপনি ডিউটি করার পর কি করে পড়াচ্ছেন? এত এনার্জি কি করে আসে স্যার? করতে হবে বাবা দায়িত্ব। দায়িত্ব বাবা দায়িত্ব। কিছু করার নেই। নাহলে তোমরা আমাকে ছাড়বে? আমি যদি ক্লাস না নিই? একদিন না নিলেই তো একদম শুরু করে দাও। স্যার ক্লাস কেন হচ্ছে না? সিলেবাস কি করে শেষ হবে? স্যার আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি পৃথিবীতে, ভারতবর্ষে। স্যার লাভ শেপের মতো হয় কেন? লাভ শেপের মতো কেন হয়? ভালোবাসা উজাড় করার জন্য হয়ে থাকে লাভ শেপের মতো। এমনি জাস্ট ইন্ডিকেটর একটা আর কিছুই না। কোনো বুঝতে অসুবিধা আছে এটা? ওকে। বুঝতে যদি অসুবিধা থাকে নেক্সট স্লাইডে যাই। ঠিক আছে? তোমরা ১টা পর্যন্ত রাত্রিতে ক্লাস করছো। আমার তো মনে হয় না কোনো এডুকেশনাল চ্যানেলে রাত্রি ১টা পর্যন্ত লোকজন ক্লাস করে। যাই হোক, আমার কাছে করছো। এটা আমার মানে সৌভাগ্য যে তোমরা আমার কাছে ১টা পর্যন্ত রাত্রিতে লাইভে আছো। ঠিক আছে? চলো। এবার হচ্ছে ইনজেকশনের মাধ্যমে গর্ভনিরোধ। বহু মহিলা বহু মহিলা স্যার একটা কথা বলবো রাখবেন? নেক্সট ডে থেকে লাইভ ক্লাস হওয়ার আগে নোটিশ বোর্ডে লিখে দেবেন যে আজ রাত লাইভ ক্লাস নিব ১-২ ঘন্টার মধ্যে লাইভ ক্লাস হতে পারে। কিরকম স্যার দেখবেন? অলরেডি তো নোটিশ বোর্ডে লিখেই দিই বাবু। প্রত্যেকদিন নোটিশ বোর্ডে তো লেখাই থাকে। আজকে স্যার ক্লাস নেবে কিনা মানে আমি ক্লাস নেব কিনা অলরেডি তো নোটিশ বোর্ডে তো লিখে দেয় দেখবে। টেলিগ্রামে লিখে দেয়, নোটিশ বোর্ডে লিখে দেয়, সব জায়গাতে লিখে দেয়। নোটিশ বোর্ডে লেখা থাকে দেখবে ভালো করে দেখে নেবে। এবার হচ্ছে আমরা পিল নিয়ে পড়লাম। বহু মহিলা পিল খেতে ভুলে যায় বা কারো পিল খেতে ভয় লাগে।
তারা কি করতে পারে? ইনজেকশন নিতে পারে। কি নিতে পারে? ইনজেকশন। ইনজেকশনটা কোথায় দেওয়া হয়? জেনারেলি হসপিটালে দেওয়া হয়ে থাকে অথবা পার্সোনাল কেউ চেম্বারে গিয়ে নিলে সেখান থেকে নিতে পারো। ইনজেকশনটা কি কম্পোজিশন দেওয়া হয়ে থাকে? এই যে প্রোজেস্টেরন বললাম না? এই প্রোজেস্টেরনই একটা কম্পোজিশন দেওয়া হয়। ২ ধরনের কম্পোজিশন হতে পারে। একটা নাম হলো ডিএমপিএ। কি নাম? ডিএমপিএ। এটার নাম হচ্ছে ডিপট মেড্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিডেট, অর্থাৎ আল্টিমেট থাকে কি? প্রোজেস্টেরন। তাহলে মনে রাখবে প্রত্যেকটা গর্ভনিরোধক যত হরমোনাল জিনিস ইউজ করা হয় ম্যাক্সিমাম এর কম্পোনেন্ট হচ্ছে প্রোজেস্টেরন। কেন? প্রোজেস্টেরনকে আমি আবারও বলেছি যে একে বলে প্রেগন্যান্সি হরমোন। এই হরমোন যদি কারো শরীরের মধ্যে থাকে তাহলে তার প্রেগন্যান্সি অবস্থায় যেমন ভাবে একটা মহিলার মানে বডি কাজ করে ঠিক একইভাবে কাজ করবে, অর্থাৎ তার ডিম্ব নিঃসরণ হবে না, তার অ্যামেনোরিয়া কাজ করবে। তাহলে এত এমজি ৩ মাস অন্তর অন্তর ৩ মাস অন্তর অন্তর একটা করে যদি ইনজেকশন নিয়ে যাও তারপরে তোমার কিন্তু কোনো সমস্যা নেই। এবারে 150 এমজিটাকে যদি ডবল করে দেওয়া হয় তাহলে 6 মাস অন্তর অন্তর তুমি নিতে পারো। নিজে নিজে একদম ইনজেকশন নিতে যাও না, এগুলো হরমোনাল ইনজেকশন যেগুলো হসপিটালেতে দেওয়া হয়। ক্লিয়ার হয়ে গেছে? এই ডিএমপি ছাড়া আরেকটা আছে, তাকে বলা হয় নিটেন। নিটেনের ফুল ফর্ম দেখতেই পাচ্ছ, এটা 2 মাস অন্তর অন্তর দেওয়া হয়ে থাকে। এই ডিএমপি এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে ডিএমপি কিসের উদাহরণ, যদি খুব কঠিন কোশ্চেন করে তখন অ্যান্সার হবে ইনজেকশনের মাধ্যমে গর্ভনিরোধক। কি ধরনের? এটা হরমোনাল। কি ধরনের? এটা হরমোনাল। তারপর হচ্ছে ইমপ্ল্যান্ট বা রোপণ। ইমপ্ল্যান্ট বা রোপণ কি? কথার জন্য বলছি, কোন একটা মহিলা ধরো এটা হাত, কোন একটা মহিলার ধরো এটা হাত, ঠিক আছে? জাস্ট হাত ধরো। এই হাতের মধ্যে কি করা হয় না, সাতটা যেমন ভাবে ডেসলাইয়ের কাঠি থাকে না, এরকম ডেসলাইয়ের কাঠি, এই ডেসলাইয়ের কাঠির মতো সাতটা থাকবে, যারা হরমোন কন্ট্রোল করে থাকবে তাদেরকে হাতের মধ্যে কি করা হয়? চিরে ঢুকিয়ে দেওয়া হয়। কি লেখা আছে দেখো? এই ধরনের হরমোন ডিভাইস ত্বকের নিচে রোপণ করা হয়। কোথায় রোপণ করা হয়? ত্বকের নিচে, ইন্ট্রাডার্মাল, ঠিক আছে? এটি অনেকদিন ধরে গর্ভনিরোধক হিসেবে কাজ করতে পারে। উদাহরণ হচ্ছে নরপ্ল্যান্ট, এক ধরনের প্রোজেস্টেরন যা ৬টি ক্ষুদ্র ক্যাপসুল দিয়ে তৈরি হয়ে থাকে। কেমন? ওই ডান্ডির মতো গুলো কটা থাকে? ৬টা। কটা থাকে? ৬টা। বিভিন্ন বইয়ে ৭টাও লেখা থাকে। ম্যাক্সিমাম বইতে ৬টাই লেখা থাকে, তাই মনে রাখবে। উদাহরণ কি? নরপ্ল্যান্ট। এই উদাহরণগুলোকে দেওয়ালে লিখে রাখবে। তুমি দেওয়ালেতে একটা ছক করবে কাগজের ছক করে তার প্রত্যেকটা উদাহরণকে লিখে রাখবে যাতে কোনোভাবে ভুল না হয়। যেমন ভাবে আইইউডির উদাহরণ কি, তারপরে পিলের উদাহরণ কি, ইনজেকশনের উদাহরণ কি, ডিএমপিএ, তারপর হচ্ছে ইমপ্ল্যান্ট বা রোপণের উদাহরণ কি, নরপ্ল্যান্ট, এগুলোকে লিখে রাখবে। এগুলোকে লিখে রাখলে তোমার এমসিকিউ গুলো যখন করবে না তখন খুব সুবিধা হবে। আমি যখন নিটের প্রিপারেশন নিতাম আমি এই ধরনের যেগুলো বারবার ভুলে যেতে হবে, যেগুলো খুব অ্যাকিউরেটলি মনে রাখতে হবে, এই নামগুলো কদিন পরে ভুলে যাবে। নরপ্ল্যান্ট কোথায় ইউজ করা হয় তুমি আর বুঝতে পারবে না। নরপ্ল্যান্ট প্ল্যান করা হতো কোথায়? হাতে, না ইউটেরাসে, না মাথায়, কোথায় তোমার আর মনে পড়বে না। তুমি এগুলোকে যদি লিখে রাখো তাহলে কিন্তু তোমার মনে থাকবে এবং খুব ভালোভাবে সেগুলোকে অ্যান্সার করতে পারবে। তারপর হচ্ছে ইমপ্ল্যানন, এটিও একটি রড ধরনের ডিভাইস যা ত্বকের নিচে বসিয়ে দেওয়া হয়। এটি ৩ বছর গর্ভনিরোধক হিসেবে কাজ করতে পারে। কতদিন দেখো? ৩ বছর। ৩ বছর মানে প্রচুর ব্যাপার। এগুলো সব ৩ মাস, ৬ মাস করে কাজ করে। এটা ৩ বছর। সেই কারণে ইমপ্ল্যান্ট বা রোপণও কিন্তু বহু মানুষ ইউজ করে থাকে ভারতবর্ষের বুকে। তারপর হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এমার্জেন্সি গর্ভনিরোধক। কথার জন্য বলছি, কারো খুব উঠে গেছে, কারো খুব লিবিডো এসছে, কারো খুব যৌন উত্তেজনা এসছে। তার কাছে না কন্ডোম আছে, কিছু আছে, আবার সে ডিম্ব নিঃসরণ কালেতেই হয়তো হয়েছে। কারণ সেই সময় বলেছিলাম যে মহিলাদের বডি গরম থাকে, মহিলাদের লিবিডো বা সেক্সুয়াল ইন্টারকোর্স করার ইচ্ছা প্রচুর বেশি থাকে। সেই সময় কোনোভাবে কেউ সেক্সে জড়িয়ে গেল, তাহলে তার কি হয়ে যাবে না প্রেগন্যান্সি হওয়ার সম্ভাবনা থাকবে। এবার তুমি বুঝতে পারছো যে বাহ, আমি তো কেস খেতে চলেছি, তাহলে আমি কি করব? পরের দিনে সকালে উঠেই অবশ্যই যেন এমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল অবশ্যই বাইরে থেকে কিনে খাও। 72 আওয়ার্স বলে একটা পিল হয়ে থাকে যেটা প্রোজেস্টেরন থাকে মেনলি, সেটাকে অবশ্যই যেন কিনে খাও। কত ঘন্টার মধ্যে? অসুরক্ষিত যৌন মিলনের ১২ ঘন্টার মধ্যে যেন ২টি বড়ি খেয়ে নিলে গর্ভনিরোধ করা হয়। এছাড়া আপাতকালীন ব্যবস্থার জন্য আইপিল, নোভেল বা নরিগিয়ানন, এগুলো বিভিন্ন কোম্পানির ওষুধপত্র ইউজ করা হয়ে থাকে। মনে রাখবে এমার্জেন্সি পিল সকালে উঠেই যেন মিনিমাম খেয়ে নাও ১২ ঘন্টার মধ্যেই। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? তা নাহলে কিন্তু যেকোনো অবস্থায় প্রেগন্যান্সি হতে পারে। ক্লিয়ার হয়ে গেছে? খুব উঠে গেলে, হ্যাঁ একদমই ঠিক, খুব উঠে গেলে, কোনো কিছু নেই হাতের কাছে, হয়ে গেছে কেস, তখন কি করবে? পরের দিনে উঠে কি প্রেগন্যান্সি জন্য প্রস্তুতি নেবে যে বাবা-মা হতে যাচ্ছি? না। যদি বাবা-মা হবার ইচ্ছা না থাকে তাহলে অবশ্যই যেন এমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল, নামেই লেখা আছে এমার্জেন্সি, মানে খুব জরুরি, এবং তুমি নিয়ে সেটাকে ইউজ করতে পারো, যার ফলে কি হবে না প্রেগন্যান্সি আসবে না। ক্লিয়ার হয়ে গেছে? এতটা পর্যন্তই আমাদের চ্যাপ্টার। হ্যাঁ, থ্যাংক ইউ লেখা হয়নি, থ্যাংক ইউ একটু লিখে দিই আমি। ঠিক আছে? তোমরা এতক্ষণ রাত্রি ১টা পর্যন্ত ক্লাস করলে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। খুব ভালো স্টুডেন্ট তোমরা, জীবনে অনেক বড় হও। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এই ধরনের ক্লাস পাওয়ার জন্য প্রতিজ্ঞা ব্যাচ জয়েন করো, কারণ সেখানে খুব কম টাকায় তোমাদেরকে পুরো ক্লাস 12 এর সিলেবাস শেষ করানো হবে। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ।